ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো বায়ারের সাথে ইন্টারভিউ। আমরা আজকের ক্লাসে শিখব বায়ারের সাথে ইন্টারভিউ করার প্রসিডিউরগুলো, সিস্টেমগুলো, এবং পাশাপাশি শিখব সিক্রেট কৌশলগুলো, যে কোন কৌশলের কারণে অনেকে কাজ পায়, অনেকেই কাজ পায় না। তো আজকের ক্লাসে আমরা দুইটা জিনিস কভার করব, একটা হলো প্রসিডিউর আর একটা হলো কৌশল। তো প্রসিডিউর হলো যে সিস্টেমগুলো কি, কিভাবে বায়ারের সাথে ইন্ট্রোডিউস হবেন, কিভাবে কথা শুরু করবেন, কোন কথার পর কোন কথা বলবেন, কিভাবে তাকে স্যাম্পল দেখাবেন, কিভাবে তাকে মোটিভেট করবেন, কিভাবে কাস্টম অফার তৈরি করবেন। ঠিক আছে, এগুলো হলো প্রসিডিউর। তো এই প্রসিডিউরগুলো খুব একটা ভেরি করে না, এই প্রসিডিউরগুলো তো অনেকেই জানে, কিন্তু আমাদের মূল যেটা আমরা শিখব সিক্রেট কৌশলগুলো, যে যে কৌশলগুলো অ্যাপ্লাই করে আমরা অন্যদের চাইতে বেশি কাজ পাবো, অন্যদের চাইতে অনেক বেশি সুবিধাজনক অবস্থানে থাকবো। এই কৌশলগুলোর কারণেই অনেকেই খুব অল্প অ্যাপ্লাই করেও অনেক বেশি পরিমাণে কাজ পায়, আবার অনেকেই মাসের পর মাস কাজ পায় না। তো কিভাবে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে সহজে কাজ পাবো, হ্যাঁ, এবং সেই জন্য কিভাবে বায়ারের সাথে ইন্টারভিউ করতে হবে, সেই কৌশলগুলি আজকে আমরা শিখব। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন 99, মানে 99 জন। একের জন্য 100 হচ্ছে না। আচ্ছা, সবাইকে আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে বায়ারের সাথে ইন্টারভিউ করার জন্য আমরা যেটা করব, একটু দাঁড়ান, আমি নোটটা বের করি। আচ্ছা, প্রথমত একটা জিনিস আমি বলে নিই, যে অনেকেই যেটা মনে করে এই বায়ারের সাথে ইন্টারভিউ করার জন্য আমাদের খুব ভালো ইংলিশ জানতে হবে, খুব ভালো ইংলিশ জানতে হবে, বায়ারের সাথে ইংলিশে কথা বলতে হবে, ফেস টু ফেস বা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে বায়ারের সাথে কথা বলতে হবে। আমরা ঠিক যেভাবে হ্যালো, হ্যাঁ এখন ঠিক হবে। হ্যাঁ, সাউন্ড কি এখন ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমি প্রথমত সবাইকে আশ্বস্ত করতেছি যে বায়ারের সাথে যখন ইন্টারভিউ করবেন, তখন কোনো বায়ার আপনার সাথে ফেস টু ফেস কথা বলবে না। যে ফ্রিল্যান্সার মাসে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ইনকাম করে, তার সাথেও বায়ার মুখে সরাসরি কথা বলে না। না বলার কারণ হলো, কোনো একটা জিনিস, মনে করেন গল্প গল্প করতে মুখে খুব ভালো, মানে মুখে গল্প করা যায়, কিন্তু কাজের জিনিসগুলো ফাইলে হয়, লিখিত আকারে হলে বুঝতেও সুবিধা হয়, কাজ করতেও সুবিধা হয়। তো বায়ার আপনার সাথে যতগুলো কমিউনিকেশন করবে তার সবগুলো কমিউনিকেশন করবে লিখিতভাবে, মৌখিকভাবে আপনাকে কোনো কিছু বলবে না, ভয়েস বা ভিডিওর মাধ্যমে আপনাকে কোনো কিছু বলবে না। আমি কি সবাইকে বিষয়টা বোঝাতে পেরেছি? তাহলে ইংরেজির যদি আমরা 4টা মডিউল হয়, মানে ইংরেজি সবচেয়ে কঠিন পার্টটা হলো শুনে বুঝা, লিসনিং। হ্যাঁ, সুতরাং আমাদেরকে লিসনিং খুব গুরুত্বপূর্ণ না, কারণ বায়ার আমাদেরকে কোনো কিছু বলবে না, মুখে বলবে না, সুতরাং আমাদের এটা নিয়ে কোনো টেনশন নাই। আচ্ছা, তাহলে তাহলে আমাদের সাথে কমিউনিকেশনটা কিভাবে হবে? বায়ার লিখে দিবে এবং আমরা তার রিপ্লাই করব। আচ্ছা, তো বায়ার যখন আমাদেরকে সাথে লিখবে, সেই লিখেগুলো সে খুব সহজ করে লিখবে, সহজ করে। এমন কারণ সে জানে যে আপনি ইংলিশ স্পিকার না, আপনার মাতৃভাষা ইংলিশ না, এবং আপনি এই মানে বেসিক লেভেলের কাজ জানেন। কারণ সে আপনার সাথে যখন কথা বলতেছে তখন সে মেন্টালি প্রিপেয়ার্ড, যে আমি এমন একজনের সাথে কথা বলতেছি যে মোটামুটি ফ্রিল্যান্সিং শুরু করছে, যে বেসিক মোটামুটি কি, সে এক্সপার্ট না, হ্যাঁ, এবং যার মাতৃভাষা ইংলিশ না। ওটুকু মেনে নিয়েই বায়ার আপনার সাথে কথা বলতেছে, সুতরাং এখানে আপনার টেনশন করার কোনো কারণ নেই।
আপনার কাজ হলো কনফিডেন্ট থাকা এবং তার সাথে চ্যাট করা। তো বায়ার যখন আপনাকে কোনো কিছু বলবে তখন সে আপনাকে খুব সহজ করে বুঝিয়ে বলবে। যেহেতু আপনার মাতৃভাষা ইংলিশ না, সেই জন্য আপনাকে খুব সহজ করে বুঝিয়ে বলবে। কেন বলবে? মনে করেন একজন জাপানিজ বাংলাদেশে আসলো, তো জাপানিজের কে যদি আমি জিজ্ঞেস করি যে তুমি কি খাবার খেয়েছো, তখন আমি কিন্তু তাকে ইশারা দিয়ে বুঝাবো। হ্যাঁ, আমি তাকে ইংলিশে বলবো, সে যদি না বুঝে তাকে আমি ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, সে খাবার খাইছে কিনা খুব সহজ করে ইংলিশে তাকে আমি বলবো, অনেকভাবে বলবো। ঠিক আছে? এবং সে যদি ওটা যদি ভালোভাবে বলতে না পারে, আমি কিন্তু তাকে অবজ্ঞা করব না, কারণ জাপানিজ তার তো মাতৃভাষা ইংলিশ না। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? তো আপনিও ইংলিশে কথা বলতে পারেন না, এটা আপনার কোনো অদক্ষতা না, বা এটা আপনার কোনো ডিসক্রেডিট না। এখানে আপনি কাজ করতেছেন, বায়ারের দরকার কাজ। তো সুতরাং এখানে ইংলিশের দক্ষতা, ইংলিশে আপনি খুব বেশি ভালো হলে যেটা হবে, আপনি কমিউনিকেশন যদি খুব ভালো করতে পারেন, আপনি ম্যানেজারিয়াল পজিশনে জব করতে পারবেন। বায়ার আপনাকে কাজগুলো বুঝিয়ে দিবে এবং আপনি অনেকজন অধীনস্থ লোক রেখে অধীনস্থ যারা আছে বায়ারের, তাদের সাথে আপনাকে কোঅপারেট করতে পারবেন। ভালো কমিউনিকেশন করতে পারলে আপনি এই লাইনে অনেক ভালো কিছু আপনি করতে পারবেন। আমি ইংলিশটা এই কারণেই কথাগুলো বলতেছি যে যারা ইংলিশে ভালো, হ্যাঁ, যারা ইংলিশ মোটামুটি বলতে পারে, মোটামুটি বুঝতে পারে, মোটামুটি করতে পারে, তারা অনেক বড় স্বপ্ন এখান থেকে দেখতে পারে। তারা মাসে 2 লক্ষ টাকা ইনকামের স্বপ্ন এখানে দেখতে পারে। আর যারা ইংলিশ অত বেশি ভালো না, তারা মোটামুটি লিখে তারা অ্যান্সার করতে পারবে এবং তারাও কি কাজ চালিয়ে যেতে পারবে। তো বায়ার যখন আমাদেরকে কোনো কিছু বলবে, খুব সহজ করে লিখে দিবে, যে লেখাগুলো আমরা খুব সহজ করে বুঝতে পারবো। এবং আমরা যখন যদি কোনো শব্দ বুঝতে না পারেন, বায়ারের লেখা কোনো শব্দ, তাহলে সেই শব্দকে যদি আপনি গুগলে সার্চ করেন, তাহলে সেই শব্দের অর্থ আপনি তাৎক্ষণিকভাবেই পেয়ে যাবেন। এটা কোনো শব্দের অর্থ হতে পারে, যেমন ফুড অর্থ খাবার, তাই না? আপনি অর্থ পেয়ে যেতে পারেন। অথবা কোনো টপিক হতে পারে, যেমন কেএফসি। কেএফসি কোনো খাবারের নাম না, এটা একটা দোকানের নাম, এটা একটা টপিক, তাই না? তাহলে ফুড অর্থ এটা একটা শব্দের অর্থ, ফুড অর্থ খাবার। আবার কেএফসি এটি হলো একটা কি, একটা দোকানের নাম, একটা ব্র্যান্ডের নাম। ঠিক আছে? তো যেটাই হোক না কেন, আপনি যদি একটু গুগলে সার্চ করেন, বাইরের কোনো অংশ যদি না বুঝেন, তখন গুগলে সার্চ করলে আপনি সেটা পেয়ে যাবেন। আরেকটা বিষয় হলো, আপনি যদি কাজটা ভালোভাবে শিখেন, আমরা আপনি সেই কাজের জন্য অ্যাপ্লাই করবেন যে কাজটা আপনি ভালোভাবে পারেন। তো আমরা আপনাকে যে কাজটা শিখাবো, সেই কাজটা 100% শিকার পরে যদি আপনি বাইরের সাথে অ্যাপ্লাই করেন, তাহলে যতগুলো টেকনিক্যাল শব্দ আসা সম্ভব, বায়ারের সাথে ইন্টারভিউ করার সময় বায়ার যতগুলো শব্দ আপনাকে বলতে পারে, সকল শব্দের সাথে আপনি পরিচিত হবেন। তাহলে আপনার তখন বায়ারের সাথে ইন্টারভিউ করাটা আপনার জন্য একদম একদম অতি সহজ হয়ে যাবে, অতি সহজ। মনে করেন আপনি ইংলিশ খুব একটা জানেন না, ক্লাস 8 লেভেলের ইংলিশ আপনার আছে। এখন আপনি বায়ারের সাথে যে যে কথাগুলো বলবেন, সেগুলো থাকবে একটা নির্দিষ্ট প্যাটার্নের প্রশ্ন। মনে করেন একজন হোটেলের ওয়েটার যখন সে তার কাস্টমারের সাথে কথা বলে, সে সাহিত্য নিয়ে কথা বলে না, সঙ্গীত নিয়ে কথা বলে না, খাবার নিয়ে কথা বলে। তাহলে হোটেলের ওয়েটার যে শব্দগুলো বলে, সেগুলো সীমাবদ্ধ শব্দ, বড়জোর 40-50টা বা 100টা শব্দ। হ্যাঁ, বিভিন্ন খাবারের নাম, হ্যাঁ, বয়েল ওয়াটার, হট ওয়াটার, হ্যাঁ, টি, কফি, স্পুন, সস, এই ধরনের শব্দগুলো। তো ঠিক আপনিও যখন ফ্রিল্যান্সিং করবেন, আপনিও যখন কাজগুলো শিখবেন, তখন বায়ার আপনার সাথে যে কথাগুলো বলবে, সেই কথার 100% শব্দগুলো আপনার আয়ত্ত হয়ে যাবে। সেই শব্দগুলোর অর্থ, সেই শব্দগুলোর প্রয়োগ এবং সেই শব্দগুলোর কার্যাবলী, সকল কিছু আপনার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনি বায়ারের সাথে যদি ঘন্টার পর ঘন্টা যদি চ্যাট করেন, ওই শব্দগুলোর মধ্য থেকেই চ্যাট করবেন। সুতরাং আপনার এখানে ইংলিশ, আমরা সাধারণ যে ইংলিশ, সেই সাধারণ ইংলিশ এখানে খুব একটা প্রয়োজন হয় না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা যখন কোনো মানে আপনি যখন একটা রেস্টুরেন্টে, আপনি যদি একটা রেস্টুরেন্টে যখন আপনি যান, তখন দেখবেন যে অনেক বিদেশি গেস্টের সাথে ডিল করতেছে এমন একজন ছেলে যে ক্লাস 5ও পাস করেনি। সে কিন্তু খুব সাবলীলভাবে বিদেশি গেস্টের সাথে কিন্তু কথা বলতেছে, কিন্তু তাকে একটা সেন্টেন্স নিজে নিজে বানিয়ে বলতে পারেন, সে বলতে পারবে না। ঠিক আছে? কিন্তু সে কিন্তু ইংলিশ অনর্গল কথা বলতেছে। আসলে ওই অনর্গল ইংলিশ কথা বলতেছে, তার মানে সে তার তার টপিক নিয়ে সে কথা বলতে পারতেছে, তার টপিকের বাইরে কিন্তু সে কথা বলতে পারবে না। হ্যাঁ, এবং কথা বলার প্রয়োজনও নাই। তো আপনিও যদি ভালোভাবে কাজটা শিখেন, তাহলে আপনার সকল শব্দের সাথে পরিচিত হবেন। তখন আপনি আপনার বায়ারের সাথে অনর্গল আপনি কি
চাইলে আপনি মুখে কনভারসেশনও করতে পারবেন, ফেস টু ফেস কথাও বলতে পারবেন, হ্যাঁ, স্কাইপেও বা হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারবেন। আবার চাইলে আপনি কি পৃষ্ঠার পর পৃষ্ঠা তার সাথে আপনি চ্যাট করতে পারবেন, আপনার কোনো প্রবলেম হবে না। এবং তারপরে যদি না বুঝেন, ওইখানে বায়ার যতগুলো শব্দ ব্যবহার করবে তার 100% শব্দ আপনি আমাদের ক্লাস থেকে পাবেন, কাছ থেকে পাবেন। তারপরে যদি কোনো কিছু আপনি না বুঝেন, আপনি যদি গুগল সার্চ করেন, তাহলে আপনি সেটা তাৎক্ষণিকভাবে সেই শব্দটা আপনি পেয়ে যাবেন। আমি কি সবাইকে স্পষ্টভাবে ইংলিশের বিষয়টা কি বুঝাতে পেরেছি? জেনারেল ইংলিশ এবং টেকনিক্যাল ইংলিশ, এই দুটোর পার্থক্য কি আমি বুঝাতে পেরেছি? তাহলে এই ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের লাগবে টেকনিক্যাল ইংলিশ, নট জেনারেল ইংলিশ। জেনারেল ইংলিশের কোনো শেষ নাই। আপনি যদি জেনারেল ইংলিশে কোনো একটা মানুষের সাথে কথা বলেন, অনেক অনেক বিষয় নিয়ে আপনি কথা বলতে পারেন, ইতিহাস, সাহিত্য, গবেষণা, শিল্প, হ্যাঁ, অনেক অনেক টপিকের তো কোনো শেষ নাই। কিন্তু যদি আপনি ফেসবুক মার্কেটিং নিয়ে কোনো একটা বিষয়ে বাইরের সাথে কথা বলেন, তখন কিন্তু আপনার ইংলিশগুলো হয়ে যাচ্ছে সীমাবদ্ধ। 20-30টা শব্দের মধ্যেই সব 20-30টা শব্দই থাকবে, এর বাইরে কিন্তু আর থাকবে না। ক্লাসিফাইড পোস্টিং করলে তাও কি এই যে 20-30টা শব্দই থাকবে, প্রত্যেকটা কাজ নিয়ে শব্দগুলোই থাকবে। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি সবাইকে? তার মানে আপনি যদি আপনি যদি লিডস জেনারেশনের কাজটা যদি শিখেন, অথবা ক্লাসিফাইড পোস্টিং এর যদি কাজ শিখেন, তাহলে ওই কাজের সাথে জড়িত 20-30টা শব্দ, ওই 20-30টা শব্দ যদি আপনার আয়ত্ত চলে আসে, তাহলে বায়ার যদি আপনার সাথে পৃষ্ঠার পর পৃষ্ঠা যদি আপনার সাথে চ্যাট করে, ওই 20-30টা শব্দের বাইরে যাবে না। সবাইকে বিষয়টা ক্লিয়ার? সকল কথা 20-30টা শব্দের মধ্যেই থাকবে। কিন্তু বায়ার যদি আপনার সাথে কোন একটা, আপনার বন্ধু যদি আপনার সাথে কথা বলে ইংলিশে, এটার কিন্তু 20-30টা শব্দ হবে না, কয়েক লক্ষ শব্দ এখানে চলে আসবে। পৃথিবীর সকল শব্দের এখানে কি আলোচনার বিষয় হতে পারে। কিন্তু যখন বায়ার আপনার সাথে ফেসবুক মার্কেটিং এর কাজের জন্য কথা বলবে বা ক্লাসিফাইড পোস্টিং নিয়ে কথা বলবে, তখন ওই রিলেটেড কাজের 20-30টা শব্দ ছাড়া অন্য কোনো শব্দ প্রাসঙ্গিক হবে না। তো যার ফলে আমরা খুব সহজে বায়ারের সাথে চ্যাট করতে পারবো, কথা বলতে পারবো, টেকনিক্যাল ইংলিশটা আমরা ইউজ করতে পারবো। সবাই আশ্বস্ত হয়েছেন কিনা? আমাদের জেনারেল ইংলিশ লাগবে না, আমাদের টেকনিক্যাল ইংলিশ লাগবে। এবং সেই টেকনিক্যাল ইংলিশটা আমরা করতে গিয়ে শিখবো কাজের মধ্য থেকে আমরা শিখবো। যদি আপনি কাজটা ভালোভাবে পারেন, তাহলে আপনার ইংলিশ নিয়ে ভাবতে হবে না। এর বাইরে যদি কোনো টুকটাক শব্দ থাকে যেটা আপনি বুঝতেছেন না, সেটা আপনি গুগল সার্চ করলে পাবেন। আশা করি একদম পানির মতো সহজ হয়েছে। আচ্ছা, এখন হলো যে আমরা যে বাইরের সাথে ইন্টারভিউ করব, ইন্টারভিউ করার জন্য আমরা কোত্থেকে ইন্টারভিউটা শুরু করব। ইন্টারভিউ করার জন্য আমি আমাদের কোনো একটা স্টুডেন্টকে ডেকে নিচ্ছি যে এরকম অনেকগুলো ইন্টারভিউ করেছে। আপনারা একটু হাত তুলেন। আমি যার এখানে অনেকগুলো ইন্টারভিউ পাবো, আমি পঙ্কজের এখান থেকে নিচ্ছি। পঙ্কজ, আপনার ল্যাপটপ নাকি ডেস্কটপ? ডেস্কটপ স্যার। হ্যালো, ডেস্কটপ স্যার। আমি কথা শুনতে দাঁড়ান, আমি একটু এটা ঠিক করে দিই। আমার সাউন্ডে মনে হয় প্রবলেম, দাঁড়ান। হ্যাঁ পঙ্কজ, এখন বলেন। স্যার ডেস্কটপ আমার। আপনার হলো ডেস্কটপ। ডেস্কটপ তো স্ক্রিনটা রেজুলেশনটা ছোট হয়ে যাবে। আমি ল্যাপটপ। স্যার আমার একটা ইন্টারভিউ চলতেছে এখন রানিং। হ্যাঁ, একটা ইন্টারভিউ চলতেছে, খুব গুরুত্বপূর্ণ স্যার। ইন্টারভিউ চলতেছে? জি স্যার, ওইটা ওই ম্যানেজার করবে। আমি আপনাকে, আচ্ছা ল্যাপটপ থেকে কে আছেন আমি আপনাকে স্ক্রিন শেয়ার করাবো। আমি ল্যাপটপ থেকে একজনকে আগে শেয়ার করাই। ল্যাপটপে কে আছেন? ল্যাপটপে কে আছেন? মইনুর রশিদ, আপনি কি ল্যাপটপ থেকে? দেন আপনি শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। জি মইনুর রশিদ, আপনি স্ক্রিন শেয়ার করেন। ঠিক আছে, রেজুলেশনটা ঠিক হইলো। হ্যাঁ, এবার আপনি শেয়ার করেন পঙ্কজ। আমি স্ক্রিনটা শেয়ার করলাম, জাস্ট ওই আমাদের স্ক্রিন না হয়ে যায়। ঠিক আছে, এই মুহূর্তে আপনার একটা চলতেছে। আমি আপনার মাইকটা অন করে দিচ্ছি। মাইকটা অন করেন। ঠিক আছে, এই মুহূর্তে আপনার একটা বায়ারের সাথে চ্যাট চলতেছে। যাই হোক, বায়ার কখন 10টা 5 মিনিটে লাস্ট আপনি দিয়েছেন। এই যে স্যার 2 মিনিট আগে স্যার। 2 মিনিট, এখন 10টা 7 মিনিট। যাই হোক, আচ্ছা আমরা দেখবো চ্যাটটা দেখবো। আমরা একটু শুরু থেকে চ্যাটটা দেখি। ভাইয়ার আসলে কনভারসেশনটা করতে গিয়ে তার আগে আমি 1 মিনিট একটু বলি স্যার। বলেন স্যার, গত 12 তারিখে আমার সাথে এই মানে ইন্টারভিউটা শুরু হয়েছে এবং ধাপে ধাপে আমি আগাইতে আগাইতে স্যার এখন পর্যন্ত এসে পৌঁছাইছি। এবং ইউটিউব প্রমোশনের স্যার এভরি ইচ পয়েন্ট ও আমাকে জিজ্ঞেস করছে এবং ওর যেটা টার্গেট স্যার, ওর কিছু সোশ্যাল মিডিয়া। একটা কাজ করেন, এই
আমরা এটা থাকি, এটা পরে দেখবো, এটা এত গুরুত্বপূর্ণ না। ঠিক আছে। আপনি কাজ আরেক পেয়েছেন আরেকটা সেরকম একটা কাজ দেখেন, কিন্তু স্যার আমি পাইছি স্যার। যে কাজটা আপনি করছেন, মানে আমরা টোটাল ধারাবাহিক ভাবে সিনেমাটা দেখতে চাই। আচ্ছা আচ্ছা এরকম একটা সিনেমা থাকলে আমাকে দেখান। আচ্ছা স্যার, হ্যাঁ একটা কাজ আমি করছি, আর একটা এখন স্যার রানিং আছে। হুম। এই যে এই কাজটা আমার শেষ হয়েছে করা, এটা লিড জেনারেশনের কাজ ছিল স্যার। 1 মিনিট, আপনি এই কাজটা একদম শুরু থেকে আমাকে দেখান, বাইরে রিকোয়েস্ট থেকে আমাকে দেখান। আচ্ছা ঠিক আছে। তো বাইরের রিকোয়েস্ট অনেক পিছনে পড়ে গেছে স্যার। পিছনে পড়ে গেছে। এটা স্যার আচ্ছা 91 নম্বর ছিল, 91 প্রায় আচ্ছা 300 আচ্ছা, ঠিক আছে কাছাকাছি। ঠিক আছে, আমি দেখাচ্ছি, ঠিক আছে আপনি ছেড়ে দেন। আচ্ছা ঠিক আছে। আপনারা সবাই দেখেন, মোর মোর থেকে বায়ার রিকোয়েস্ট। তাহলে আমরা গত ক্লাসে শিখেছিলাম বায়ার রিকোয়েস্ট রিপ্লাই। আমরা গত ক্লাসের যে টেকনিকগুলো আমরা শিখেছিলাম সেগুলো অ্যাপ্লাই করে বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করব। হ্যাঁ, এইভাবে আমাদের অনেকগুলো বায়ার রিকোয়েস্ট আসবে এবং বায়ার রিকোয়েস্ট হলো পড়বো, পরে বুঝবো, বুঝে আমরা সেগুলোকে রিপ্লাই করব, তাই তো? আচ্ছা, তো বায়ার রিকোয়েস্ট যখন আপনি রিপ্লাই করবেন, এই যে দেখেন পঙ্কজ অলরেডি অনেকগুলো বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করেছেন, যেমন $78 রিকোয়েস্টটা রিপ্লাই করেছেন। এটা ছিল বায়ারের রিকোয়েস্ট, এটা হলো পঙ্কজের রিপ্লাই। আচ্ছা, তো বায়ার রিকোয়েস্ট যখন আপনি রিপ্লাই করবেন, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই নিয়ে কোনো কথা আমি এই ক্লাসে বলবো না। আমাদের এই ক্লাসের আগে যে ক্লাসটা হয়েছিল ওটা ছিল টোটালি বায়ার রিকোয়েস্ট রিপ্লাইয়ের উপরে। আচ্ছা, তো আপনি যখন বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করবেন, রিপ্লাই করার পর আপনার এই রিকোয়েস্টটা যদি বায়ার পছন্দ করে, যদি মনে হয় যে হ্যাঁ আপনি কাজ সম্পর্কে আপনার নলেজ আছে, আপনি কাজটা পারতে পারেন, আপনাকে দিলে আপনি কাজটা ভালোভাবে করতে পারতে পারেন, তখন বায়ার আপনার সাথে কথা বলতে চাইবে। মনে করেন বায়ার লোক নিবে 2 জনকে বা 5 জনকে, অ্যাপ্লাই করলো মনে করেন 30 জন বা মানে 35 জন, ঠিক আছে? তখন বায়ার বেছে বেছে, বায়ার এই যে বায়ার রিকোয়েস্টের রিপ্লাইগুলো পড়বে, পড়ে সে একটা আইডিয়া করবে যে কে কে কাজ সম্পর্কে বুঝে এবং কে কে কাজ করতে পারবে বা পারবে না। ওকে, আইডিয়া করে তখন বায়ার আপনার সাথে কথা বলতে চাইবে। আপনার সাথে কথা কিভাবে বলবে, আপনি এই মেসেজের মধ্যে দেখবেন, মেসেজের মধ্যে বায়ারের সাথে কথা কথা শুরু হবে, ঠিক আছে? এই যে মেসেজটা 2টা পার্ট, মানে এখন আপনার বায়ার রিকোয়েস্টের রিপ্লাই এগুলো তো আমরা আগের ক্লাসে করেছি, সুতরাং আপনার এগুলো কিচ্ছু বোঝার দরকার নেই। আমাদের বায়ার রিকোয়েস্টের ক্লাসটা করতে গিয়ে শুরু, এখান থেকে শুরু। মেসেজের 2টা পার্ট, একটা হলো নোটিফিকেশন আর একটা হলো ইনবক্স। আমরা যাচ্ছি ইনবক্সে। তো যতগুলো বায়ার আপনাকে ইনবক্স করবে, সকল ইনবক্স এখানে জমা থাকবে। এটা হলো বায়ারের আইডি, বায়ারের ছবি। ঠিক ফেসবুকে আমরা যেভাবে ইনবক্স পাই, ইনবক্সে মেসেজ পাই, ঠিক ফাইবারও আমরা একইভাবে কোনো বায়ারের কাছ থেকে আমরা ইনবক্সে মেসেজ পাবো। আচ্ছা, তো এখন দেখুন, এই যে অনেকগুলো বায়ার ওনাকে ইনবক্স করেছে। তাহলে ইনবক্স কখন করে বায়াররা, আপনি যদি খুব ভালোভাবে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে পারেন, রিপ্লাইটা পেয়ে যখন বায়ার খুশি হয় তখন আপনাকে সে ইনবক্স করবে। আচ্ছা, তো ইনবক্স করার পর আপনি এটা দেখেন বায়ারের সাথে কি কি কথা হয়েছে। দাঁড়ান আমি দেখি পঙ্কজ কয়টা কাজ করেছে, আমি একটা কাজ দেখি, যে কোনো কমপ্লিটেড হয়েছে একটা কাজ, আমি সে একটা কাজে দেখতেছি। এই যে এইটা, হ্যাঁ দেখেন এই কাজটা কিভাবে আসলো। পঙ্কজ এই যে এই একটা কাজ দিয়েছে। তাহলে কাজটা কিভাবে দিয়েছে, কিভাবে তার সাথে কথা শুরু হয়েছে আমরা একটু দেখি। তাহলে এই বায়ারটা প্রথমে বায়ার রিকোয়েস্ট দিয়েছিল, পঙ্কজ সেই বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করেছিল। রিপ্লাই করার পর কি কি কথা হয়েছিল, বায়ার প্রথমে তাকে ইনবক্স করেছে পঙ্কজকে, বলল ডিয়ার সেলার, ওরা ফ্রিল্যান্সার শব্দটা ব্যবহার করে না, ওরা সেলার বলে। হ্যাঁ, আমরা হলাম সেলার, তারা হলো বায়ার, ঠিক আছে? আচ্ছা, সে বললো কি, বায়ার বলল ডিয়ার সেলার, উড ইউ গিভ মি 50 লিডস ইন $5? তুমি কি আমাকে $5 50টা লিডস দিতে পারবে? আই হ্যাভ সাম প্রবলেম টু গিভ ইউ মাচ বিকজ ইউর বেসিক প্যাকেজ ইজ 100 লিডস ইন $10। আচ্ছা, আই নিড সাম এল্ডারলি সার্ভিস প্রোভাইডার অ্যান্ড এল্ডারলি হসপিটাল অ্যাড্রেস, ইমেল, সেল, নং, কন্ট্যাক্ট পারসন ডিটেলস, লাস ভেগাস, নেভাডা, ইউএসএ। এটা যারা লিড জেনারেশনের কাজটা পারেন তারা বুঝতে পারবেন, যারা এই কাজটা এখনো শিখেন নাই আপনারা এই জিনিসটা এখনো বুঝতে পারবেন না। বুঝতে না পারার কোনো কারণ, মানে এটা বুঝতে না পারার কোনো
না পারলেও কোনো সমস্যা নেই, আমার টপিকটা বুঝতে প্রবলেম হবে না। এখানে বায়ার কাজ সম্পর্কে একটা কথা বলেছে যে তুমি কি লিড জেনারেশন করতে পারবে, $5 50টা লিড জেনারেশন করতে পারবে। তুমি তোমার গিগে বলছো যে তুমি $10 100টা লিড জেনারেশন করতে পারবে। তো $10 যদি 100টা লিড জেনারেশন করতে পারো, তাহলে $5 50টা লিড জেনারেশন তো তুমি করতেই পারবে। সুতরাং আমাকে $5 50টা লিড জেনারেশন করে দাও। আর আমার যেটা দরকার, আমার হলো আমেরিকার নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরের বিভিন্ন হসপিটালের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কন্ট্যাক্ট পার্সনের নাম, ম্যানেজারের নাম, এই জিনিসগুলো লাগবে। এই কাজের সুনির্দিষ্ট নাম হলো লিডস জেনারেশন। তো যারা এই কাজটা বুঝেন নাই, আপনারা টোটালি কাজটা বোঝার দরকার নাই, জাস্ট একটুকু বুঝেন যে কোন একটা বায়ার কাজ নিয়ে কথা বলছে, যে এই কাজটা করতে পারবে কিনা সেটা কি শিওর হতে চাইছে বা আরেকবার জিজ্ঞেস করছে। এই বায়ার ওনাকে কিভাবে পাইছে, উনি প্রথমে বায়ার রিকোয়েস্টে রিপ্লাই, বায়ার প্রথমে একটা রিকোয়েস্ট পাঠাইছিল। বায়ার এরকম রিকোয়েস্ট অনেকজনকে পাঠায়, হ্যাঁ, মনে করেন 20-30 জনকে পাঠাইলো, তার মধ্যে অনেকে রিপ্লাই করলো, পঙ্কজ রিপ্লাই করছিল। পঙ্কজের রিপ্লাইটা বায়ারের ভালো লাগছে বলে তখন কি বায়ার তাকে ইয়া করছে, এই মানে তাকে ইনবক্স করছে। তাহলে বায়ারের মেসেজ ছিল এটা। এখানে আপনারা দেখেন যে বায়ারের মধ্যে কোনো কঠিন কোনো শব্দ আছে কিনা, এমন কোনো শব্দ আছে কিনা যে শব্দটা একটা ক্লাস 8-এর ছেলে বুঝবে না, কোনো শব্দ আছে কিনা। এখানে যে টেকনিক্যাল শব্দগুলো, এই যে লিডস জেনারেশন, হ্যাঁ, তারপর কি এই যে সার্ভিস প্রোভাইডার, এগুলো সবগুলো আপনি কাজে থাকলে কাজের মধ্যে বুঝবেন। এগুলো সবগুলো, এখানে কঠিন একটা শব্দও নেই, যে শব্দগুলো আছে এগুলো টেকনিক্যাল শব্দ। আচ্ছা, এরপর আপনি বললেন কি, উনি বলছে ডিয়ার স্যার, থ্যাঙ্কস ফর ইউর রেসপন্স। আচ্ছা, হ্যাঁ, প্রথমে আমি বলেছি যে বায়ার যখন কোনো একটা রিপ্লাই করবে, তাকে প্রথমে তো একটা থ্যাংক ইউ দিতে হবে। থ্যাংক ইউ দেওয়ার পর আপনি 10 মিনিট সময় নেন, 10 মিনিট সময় নিয়ে চিন্তা করেন, চিন্তা করে তাকে একটা রিপ্লাই করেন। কারণ এখন আপনি তার রিপ্লাইটা দেওয়ার জন্য যদি আরো 10 মিনিট সময় নেন, সে মনে করবে যে আপনি আসলে লাইনে নাই এবং আপনি আসলে তার কাজের প্রতি আগ্রহী না। তো প্রথমে তাকে থ্যাঙ্কস জানাবেন আপনাকে ইনবক্স করার জন্য, তারপর তার কথাগুলো মনোযোগ সহকারে পড়বেন, পড়ে তারপর তাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা রিপ্লাই লিখবেন। আচ্ছা, উনি প্রথমত থ্যাঙ্কস দিয়েছে, আপনারাও ঠিক এভাবেই করবেন। হ্যাঁ, প্রথমত থ্যাঙ্কস জানাবেন, তারপর একটু চিন্তা করবেন, চিন্তা করে আপনাকে বাইরের উদ্দেশ্যে লিখবেন। এই যে দেখেন, উনি 39 মিনিটে 12টা 39 PM 12টা 39 মিনিটে থ্যাংক ইউ জানাইছে। তারপর উনি গবেষণা করছে, চিন্তা করছে, বাইরের কথাগুলো বুঝতে পারছে, বুঝে 10 মিনিট পর 49 মিনিটে গিয়ে তারপরে উনি রিপ্লাই করছে, আই এম এবল টু ডু ইউর ওয়ার্ক প্রপারলি। আচ্ছা, এরপর আবার বলেছেন, মে আই সাবমিট এ কাস্টম অফার নাও। আচ্ছা, আমি একটা কাস্টম অফার দিতে পারবো কিনা। হ্যাঁ, এটা আসলে এখনো দেওয়ার মতো সময় হয় নাই। কাস্টম অফার বায়ার, এটা তো বায়ার নিচ থেকেই বলবে। সরি ফর গিভিং ইউ সাম anxiously waiting pain. I have to finish some important paper work for my new business. আচ্ছা, যাই হোক, সে বলতেছে যে সে ব্যস্ত আছে এই মুহূর্তে, তার কোনো পেইন হচ্ছে বা কোনো যে কোনো কারণে সে এই মুহূর্তে কথা বলতে পারতেছে না। আচ্ছা, সে পরবর্তীতে সে তাকে জানাবে, ডিয়ার স্যার, দিস ইজ নট এ প্রবলেম, ইট কুড বি, আই এম গিভিং ইউ এ কাস্টম অর্ডার, থ্যাঙ্কস। আচ্ছা আচ্ছা, এখানে বাইরে কি বলছে, সরি ফর গিভিং ইউ দ্য সাম anxiously wanting waiting pain, I have to finish some important paperworks for my new business. Yes, you will may submit a oh sorry আমি এটা লাইনটা পড়ি নেই। মানে বায়ার বলতেছে যে আমি কিছু কাজ করতেছি, এই কারণে আমার একটু লেট হয়েছে। হ্যাঁ, এটার জন্য এটা অ্যাপোলজি, এটা ভদ্রতা, এটা গুরুত্বপূর্ণ কিছু না। গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে ঠিক আছে তুমি কাস্টম অফার দিতে পারো। তো এখানে কাস্টম অফার কি, বায়ার বলছে, সরাসরি বলছে কি যে তুমি কি $5 10টা লিড জেনারেশন করতে পারবা, মানে এই পরিমাণে কাজ করতে পারবা। উনি বলছে হ্যাঁ করতে পারবো। তখন উনি পারমিশন চাইছে যে আমি কি কাস্টম অফার করতে পারবো। বায়ার বলছে যে আমি কিছু কাজ করতেছিলাম, এই কারণে আমার একটু লেট হয়েছে রিপ্লাই করতে। ঠিক আছে, তুমি কাস্টম অফার করতে পারো, দিতে পারো। কাস্টম অফার কি আমি একটু পরে বুঝিয়ে বলবো। তখন ও কাস্টম অফার তৈরি করে দিল, $5, $5 কাজ করবে, $5 জন্য লিড জেনারেশনের কাজ করবে এবং 50টা লিড দিবে। ঠিক আছে, 50টা লিড দিবে, ব্যাস করলো। করার পর বায়ার সাথে রাতে ওনাকে হায়ার করলো। ঠিক আছে, এরপর আমরা যদি হায়ার পেজে যাই বা অর্ডার পেজে যদি যাই, আমরা দেখবো যে বায়ার ওনাকে হায়ার করছে। তাহলে আপনারা এই যে বায়ার ওনাকে হায়ার করছে, হায়ার করার পর উনি কাজটা করছে, কাজটা করে কাজটা জমা দিছে। জমা দেওয়ার পরের বিষয়গুলো আমাদের আজকের বিষয় না, উনি কাজটা পাইছে, এটুকু পর্যন্ত আমাদের আজকের ক্লাসের বিষয়।
আমরা ছোট্ট একটা শর্ট একটা কনভারসেশন দেখলাম। সবাই কি বিষয়টা বুঝতে পেরেছেন? খুব সহজ এবং ছোট্ট একটা কনভারসেশন, যেখানে উনি $5 একটা কাজ পেয়েছেন। আমরা আরো দেখব। ঠিক আছে পঙ্কজ, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপর আরো কেউ আসেন, আমি আরেকটা দেখাই, তারপর আমরা আমাদের মূল আলোচনা শুরু করব। আমরা আমাদের কৌশলগুলো শিখব, আমরা আমাদের সিস্টেমগুলো শিখব। আমি প্রথমে সবাইকে যেটা বিশ্বাস করাতে চাচ্ছি যে জিনিসটা সহজ, একদমই সহজ। এই ফিলটা প্রথমে আমি সবাইকে দিতে চাচ্ছি, এবং এটা সত্যি সত্যি সহজ। হ্যাঁ, শুধু আপনাকে থিঙ্কিংটা ক্লিয়ার হইতে হবে যে আপনি কি বলতেছেন, কি কতটুকু বলতেছেন। যদি আপনি এলোমেলোভাবে কথা বলেন, অপ্রয়োজনীয় কথা বলেন, লিখেন, তখন বায়ার বিরক্ত হবে, কাজ পাওয়ার থাকলেও আপনি পাবেন না। ঠিক আছে? থিঙ্কিংটা একদম ক্লিয়ার থাকতে হবে, আর কাজটা ভালো করে জানতে হবে। ইংলিশ জানতে হবে না, কাজ জানতে হবে। আচ্ছা, আমাদের পুরাতন স্টুডেন্ট যারা আছেন আপনারা একটু হাত তোলেন, যে কেউ আমি যার এখান থেকে একটা ইতিহাসের মতো করে আমি দেখাতে পারবো, যার অনেকগুলো বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করেছেন, যার এখান থেকে আমি ইতিহাসের মতো করে দেখাতে পারবো। একটু হাত তুলেন। আমাদের এখানে সবাই নতুন স্টুডেন্ট, পুরাতন স্টুডেন্টরা খুব একটা জয়েন করে নেই। আমি স্ক্রিন শেয়ার করলাম, আমি এই স্ক্রিন শেয়ারটা অন রাখলাম, যে কেউ আপনারা শেয়ার করতে পারেন, যার এখানে পর্যাপ্ত বায়ার রিকোয়েস্টের রিপ্লাই আছে, না ইন্টারভিউ আছে। আমি দেখতে পাচ্ছি ফরহাদ রেজা। ফরহাদ, আপনি মাইকটা অন করে কথা বলুন। হ্যালো হ্যালো ফরহাদ, আপনি কি শুনতে পাচ্ছেন? ফরহাদ শুনতে পাচ্ছে না সম্ভবত। অন্য যে কেউ শেয়ার করেন, যার এখানে পর্যাপ্ত বায়ারের সাথে মানে ইন্টারভিউ আছে। তাহলে এখন আমার সাথে যুক্ত হয়েছেন আমাদের স্টুডেন্ট মোহাম্মদ আয়ুব শেখ ফ্রম দুবাই। হ্যাঁ, দুবাই থেকে মোহাম্মদ আয়ুব শেখ। উনি একটা কাজ কমপ্লিট করেছেন, আমি সেটা দেখাচ্ছি। দাঁড়ান, আয়ুব শেখ, আপনি আমাকে 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 মাউস আমি দেখাচ্ছি। ঠিক আছে, আমি আপনার মাইকটা আপাতত অফ করে দিচ্ছি। দেখুন, আয়ুব শেখ একটা কাজ করেছে $50 কাজ, এবং উনি পেমেন্টটাও পেয়েছে। ঠিক আছে, মানে $10 ফাইবার কেটে রেখে বাকি $40 দিয়েছে। তো এই কাজটা কিভাবে পেলো, কিভাবে বায়ারের সাথে ইন্টারভিউ করলো, আমি একটু প্র্যাকটিক্যালি বিষয়টা দেখাই। তো দেখুন, প্রথমত এটার বায়ার রিকোয়েস্ট আসছে। এই যে আমরা যাচ্ছি মোর থেকে বায়ার রিকোয়েস্ট আসলো। আমি ওটা দেখানোর প্রয়োজন মনে করতেছি না। বায়ার রিকোয়েস্টের উনি রিপ্লাই করছে, রিপ্লাই করার পরে বায়ার কোত্থেকে ইন্টারভিউটা শুরু হলো দেখেন। এই বায়ারের নাম হলো SANTU, সন্তোষ, এরকম কিছু একটা। আমরা যাচ্ছি মেসেজ, হ্যাঁ, মেসেজ থেকে ইনবক্স। এই যে একটাই উনি কাজ করেছেন, সন্তোষ। একটা বায়ারের সাথে ইন্টারভিউ করছেন, একটাই কাজ পেয়েছেন। ওকে, দেখুন এই বায়ারের সাথে উনি কিভাবে কনভারসেশন শুরু হইলো। বায়ার এই মে মাসের 11 তারিখে, আজকে হলো কত তারিখ, 20 তারিখ, মে মাসের 11 তারিখ রাত 10টা 46 মিনিটে ওনাকে বলছে, হাই, আই ওয়ান্ট ফেসবুক অ্যাকাউন্ট সার্ভিস। আমার ফেসবুক অ্যাকাউন্টের সার্ভিস দরকার। নিড টু ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড অপটিমাইজ ইট। ফেসবুকের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অপটিমাইজ করতে হবে। প্লিজ কনফার্ম ইউর অ্যাভেলেবিলিটি। আমাকে কনফার্ম করো তুমি আছো কিনা, বা তুমি কাজটা করতে পারবে কিনা। ওকে, খুব সহজ বিষয়, এবং খুব সহজভাবে কিন্তু আমরা বুঝতে পারি। ওকে, একটা এমন কোনো শব্দ নাই যে শব্দটা ক্লাস 8-এর ছেলে বুঝতে পারবে না। যদি এমন কোনো শব্দ থাকে আমরা গুগলে সার্চ করে সেটা বুঝে নিতে পারবো। আচ্ছা, এরপর উনি বললো, হাই স্যার, আই এম ডিজিটাল মার্কেটার, আই ক্যান ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট। ঠিক আছে, আমি এই আইডিটি কি আপনার না, আপনার নামে আপনি তৈরি করেন নাই? মাইকটা অন করেন। আমার আগে যে আইডিটা ডিজেবল হয়ে গেছে না স্যার, এটা তো আমি নতুন করছি। আপনার আইডিতে কোনো একটা প্রবলেম হয়েছিল, যাই হোক, আইডিতে যদি কোনো প্রবলেম হয় সেটা আপনার পরিবারের যে কোনো সদস্যের নামে অ্যাকাউন্ট খুলে কাজ করা যাবে।
আচ্ছা, আপনি বলেছেন হাই স্যার, আই এম এ ডিজিটাল মার্কেটার, আই ক্যান ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট। ঠিক আছে, বায়ারের যে কোশ্চেনটা করেছিল সেটার আপনি উত্তর দিয়েছেন। তারপর বায়ার আবার বলেছে আই এম লুকিং ফর আইয়ুব। আইয়ুব এখানে যেহেতু উনি মহিলার এই মানে ছবির সাথে মিলতেছে না, তখন বায়ার বলতেছে যে আমি আইয়ুবকে খুঁজতেছি। তো উনি বলেছেন থ্যাঙ্কস ফর ইউ লুকিং মি স্যার, হাউ মাচ ফেসবুক অ্যাকাউন্ট ইউ নিড। যাই হোক, এটা আপনি একটু এড়িয়ে গেছেন বা বলেন নাই। এটা ক্লিয়ারলি আপনি বলে দিতে পারতেন যে আমরা একসাথে কাজ করি, মানে আপনার সাথে ওনার সম্পর্কের কথা বলে, ঠিক আছে, মনে করেন ভাই বোন হতে পারে অথবা স্বামী স্ত্রী হতে পারে, যে আমরা একসাথে আমরা কি করি, কাজ করি, একটা টিম করে কাজ করি। হ্যাঁ, এটা আপনি বলতে পারতেন, কোনো সমস্যা ছিল না। থ্যাঙ্কস ফর ইউর লুকিং মি স্যার, হাউ মাচ ফেসবুক অ্যাকাউন্ট ইউ নিড। আচ্ছা, আই নিড টোটাল 5, লেট মি স্টার্ট উইথ 4 ফার্স্ট। আচ্ছা, তার 5টা ফেসবুক অ্যাকাউন্ট দরকার, সেগুলো করে দিতে হবে। প্লিজ সেন্ড মি দ্য কোড। আচ্ছা, কোটেশন পাঠাতে বলছে। স্যার, ফার্স্ট ইউ নিড 4 অ্যাকাউন্ট, ইউ $50। দেখেন উনি যে কথাটা লেখছে, মানে এমন না যে আপনাকে গ্রামাটিক্যাল ঠিক রেখে কথা বলতে হবে, আপনাকে গ্রামারে একদম 100% হইতে হবে তা না, মোটামুটি বুঝতে পারলেই হবে। ফার্স্ট ইউ নিড 4 অ্যাকাউন্ট, ইউ $50, ইউ হ্যাভ টু পে মি $50। আমি তোমাকে 50টা অ্যাকাউন্ট করে দেব, তোমাকে $50 দিতে হবে। হ্যাঁ, বাট উনি যেভাবে বলছে বায়ার কিন্তু বুঝতে পারছে। ঠিক আছে, মানে একটা ছোট ছেলে যখন কথা বলে, একটা ছোট ছেলে যখন কথা বলতে শিখে, তখন সে ভাঙ্গা ভাঙ্গা করে কথা বলে, আমরা কিন্তু বুঝে নিতে পারি। হ্যাঁ, ঠিক আমরাও যখন ভাঙ্গা ভাঙ্গা করে ইংলিশে কথা বলি, ওরাও কিন্তু এটা এটা বুঝে নিতে পারে, বুঝে নেওয়াটাই স্বাভাবিক। তো ওরা আমাদের ইংলিশের শিক্ষক না, ঠিক আছে, সুতরাং আমাদের ইংলিশের ভুল ওদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, বুঝতে পারতেছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ। ক্যান উই এগ্রি অ্যাট $40? বায়ার রিকোয়েস্ট করছে যে তুমি কি $40 রাজি হবা, আমরা কি $40 এগ্রি হতে পারি। হ্যাঁ, তারপর আবার বলছে ইফ আই নিড ওয়ান মোর আই উইল অ্যাড 10 লেটার। যদি আমি আরো একটা যদি যোগ করি, তাহলে আমি $10 তোমাকে পরবর্তীতে দেবো। আপাতত তোমাকে আমি 40 দেবো, পরবর্তীতে আরো একটা অ্যাকাউন্ট কাজটা বাড়াই দিলে তখন আমি কি আরো $10 তোমাকে দেবো। উনি বলেছেন ওকে স্যার, প্লিজ সেন্ড মি অর্ডার। তারপর বলেছে ইউ ক্যান সেন্ড কাস্টম কোড, আই উইল অ্যাকসেপ্ট ইট। মানে কাস্টম অফার দিতে বলছে, কাস্টম অফার দিলে আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন। ওকে স্যার, আই সেন্ড ইউ, or let's do one thing, send me code for 5 accounts $50। মানে যে রিকোয়েস্টটা আপনি পাঠাবেন, যে কোটেশনটা আপনি পাঠাবেন, সেখানে আপনি লিখবেন যে 5টা অ্যাকাউন্টে $50। ঠিক আছে, মানে সে প্রথমে বলছিল $40 দিবে, এখন আবার সে নিচ থেকে বলতেছে যে তুমি কাজের বর্ণনায় লিখবে 5টা অ্যাকাউন্ট এবং সেটাতে $50 করবা। যাই হোক, এখানে কাজটা আপনি 100% বুঝেন বা না বুঝেন কিছু যায় আসে না, একটুকু বুঝতে পারতেছেন যে আসলে এই যে এরপরে দেখেন উনি কাস্টম অফার তৈরি করে দিয়েছে $50, তৈরি করে দেওয়ার পর ওনাকে অফার অ্যাকসেপ্ট করছে এবং উনি কাজে হায়ার্ড হয়েছে। এরপর হায়ার্ড করার পরও বায়ার অনেকগুলো কথা বলছে আর অনেক কিছু ওনাকে বুঝাই দিচ্ছে। এরপর উনিও ওনার প্রয়োজনে কোনো কিছু না বুঝলে, কোনো কিছু ক্লিয়ার হওয়ার জন্য বা কোনো সিদ্ধান্তের জন্য উনি বায়ারকে নক করছে এবং বায়ার সেগুলো জবাব দিয়েছে। আচ্ছা, তো আমরা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম, সেই বিষয়গুলো বোঝানোর মূল উদ্দেশ্য ছিল যে আসলে ইংলিশের ভীতিটাকে দূর করা, ইংলিশটা গুরুত্বপূর্ণ না সেটা বোঝানো। 2 নম্বর হলো আমাদের কাজটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানো। যদি আপনি কাজ পারেন, আপনি অবশ্যই বাইরের সাথে ভালোভাবে কথা বলতে পারবেন। আর কেউ যদি এমন থাকে ইংলিশে অনার্স মাস্টার্স করছে কিন্তু কাজ পারে না, তাহলে সে তার শুদ্ধ ইংলিশ কোনো কাজেই আসবে না, সে যদি কাজটা যদি বুঝাতে না পারে। আর কাজ যদি আপনি ভালোভাবে জানেন, তাহলে আপনার অশুদ্ধ ইংলিশ, ভাঙ্গা ভাঙ্গা ইংলিশ, ওটি দেখে বায়ার বিস্মিত হবে, ওটি দেখে বায়ার কি ইমপ্রেস হবে। আমি আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এখন আমরা টোটাল প্রসিডিউরটা শিখব। এখন আপনারা আমার কথাগুলো যারা একটুকু পর্যন্ত ক্লাসটা করছেন বুঝতে পেরেছেন, এবং আমি এখন যে কৌশলগুলো শেখাবো, যে প্রসিডিউরগুলো শেখাবো, আপনারা খুব সহজে বিষয়গুলো শিখতে পারবেন। আচ্ছা, বায়ার আপনার সাথে প্রথমত যেভাবে কথা বলবে, প্রথমত সে আপনাকে জাস্টিফাই করবে, জাস্টিফাই ইউ।
মানে আপনার সাথে সে যখন কথাবার্তা শুরু করবে সেই কথাগুলোর 3টা পার্ট থাকবে। প্রথম পার্টে সে আপনাকে জাস্টিফাই করবে আপনি এই কাজের জন্য যোগ্য কিনা। দ্বিতীয় পার্টে সে আপনার সাথে বার্গেনিং করবে রেট নিয়ে, এবং তৃতীয় পার্টে সে আপনাকে রিসোর্সগুলো দেবে। তাহলে প্রথম সে আপনার সাথে 10-12 লাইন কথা বলবে। হ্যাঁ, মনে করেন আপনাকে প্রথমে সে বলল হাই, আপনিও বললেন হাই, হাউ আর ইউ, আই এম ফাইন। হ্যাঁ, তারপর সে আপনাকে বলল যে তুমি কি আগে কাজ করছো? হ্যাঁ করছি। এই তুমি কি এরকম ফেসবুকের পেজ আগে তৈরি করছো? হ্যাঁ করছি। তুমি কি আসলে কাজটা করতে পারবা? হ্যাঁ করতে পারবো। জাস্টিফাই করা। আপনি যখন যে কোনো একজন মানুষকে জাস্টিফাই করার জন্য, মানে আপনি আপনার অফিসে একজন লোক অ্যাপয়েন্ট করবেন, তাহলে প্রথমত আপনার কাজ হবে জাস্টিফাই করা যে সে আসলে এই কাজের জন্য যোগ্য কিনা, এই কাজটা আসলে করার এবিলিটি তার আছে কিনা, এবং এই কাজটা আসলে সে করতে পারে কিনা। আমি কি জাস্টিফাই বিষয়টা সবাইকে বুঝাতে পেরেছি? জাস্টিফাইয়ের বিষয়টা সবাইকে বুঝাতে পেরেছি? কে বলতে পারবেন দেখি জাস্টিফাই নিয়ে আমাকে? আপনি একজন এমপ্লয়ি অ্যাপয়েন্ট করতেছেন, আপনি কি কি তাকে প্রশ্ন করতে পারবেন জাস্টিফাই নিয়ে? শরীফ, আপনি বলেন। মাইকটা অন করতে হবে। আপনি আপনার অফিসের জন্য একটা ইন্টারভিউ নিচ্ছেন, ঠিক আছে? 1 মিনিট দাঁড়ান। ইন্টারভিউ নিচ্ছেন, দাঁড়ান। হ্যাঁ, এবার বলেন। আমি শুনতে পাচ্ছি না কেন? কি ব্যাপার? হ্যালো, হ্যালো, হজরত আলী, আপনি বলুন তো। মাইকটা অন করে কথা বলেন। ও বাবা, হজরত আলী তো বিশাল প্রস্তুতি শুরু করছে। আইয়ুব শেখ, আপনি বলেন। হজরত আলী প্রস্তুতি শেষ হলে আমাকে বলিয়েন। আইয়ুব শেখ, আপনি বলেন। হ্যাঁ, মাইক তো ঠিক আছে। ঠিক আছে স্যার, জাস্টিফাই নিয়ে কথা বলবো বাইরের সাথে, এই তো কথা স্যার। না না না, আপনার সাথে একটু কথা বলছি আমি। দাঁড়ান, আরেকজনের সাথে একটু কথা বলি। হজরত আলী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মনে করেন আপনি আপনার অফিসে একজন লোক নেবেন, আপনি কি কি তাকে প্রশ্ন করবেন? আপনি বায়ার। জি। প্রথম প্রশ্ন করবেন আপনি তার নাম কি, কেমন আছে, ভালো আছে, নাম কি, অমুক, বাড়ি কোথায়, অমুক। ঠিক আছে, প্রাথমিক আলোচনাগুলো শেষ হইলো। এরপর তাকে আপনি প্রশ্ন করবেন যে আপনি কি কাজ পারেন, যে পদের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই পদ, এই পদের জন্য যে কাজ আপনি কি জানেন? হ্যাঁ জানি। আপনি কি কাজটা পারেন? হ্যাঁ পারি। আপনি কি এরকম কাজ আগে করছেন? হ্যাঁ করছি। তাহলে দেখান, আপনি কিছু প্রমাণ দেখান আপনি কি এরকম কাজ আগে করছেন, ঠিক কিনা বলেন। জি স্যার। তাহলে এইভাবে জাস্টিফাই যখন শেষ হবে, যখন আপনি তার প্রমাণগুলো দেখবেন, তার সবকিছু দেখবেন, দেখার পর আপনি যখন নিশ্চিত হবেন যে হ্যাঁ সে আসলে কাজটা করতে পারে, তখন আপনি কি করবেন? তখন আপনি তার সাথে বেতন নিয়ে কথা বলবেন যে ঠিক আছে, আমি তো বুঝলাম যে আপনি আসলে কাজটা করতে পারবেন, আপনার অভিজ্ঞতা আছে, স্কিলও আছে, যে ঠিক আছে আপনি বেতন কত চান? তখন আপনি বেতন বলবেন যে আমি 5 লাখ টাকা বেতন চাই। ঠিক আছে, জাস্ট কথার কথা বললাম। ওকে, বুঝতে পারলাম। বায়ার যদি সে হার্ট ফিল করে তো করবে, আর হার্ট ফিল না করলে তখন আপনাকে সে বলবে যে ঠিক আছে কিছুটা কমাও, বলবে না? মানে বেতন নিয়ে বার্গেনিং হবে। আপনি বলবেন 5 লাখ, সে বলবে 500 অথবা 5,000 অথবা 50,000। ঠিক আছে, এভাবে স্যার আমরা দরদাম করি, বার্গেনিং করা। হ্যাঁ, আপনারটা আপনি বলবেন, সে তারটা বলবে। আপনি আপনার পক্ষে যুক্তি দেখাবেন যে না আমি এই 5 লাখ টাকা নেবো, বা 5 লাখ টাকাটা আমি ফান করে বলছি, আমি 50,000 টাকা বলি। হ্যাঁ, আপনি বলবেন যে আমার 50,000 টাকা দরকার বা 30,000 টাকা আমি বেতন চাই। বায়ার বলবে যে না আমি আসলে 10,000 টাকার বেশি এই পোস্টে দিব না। হ্যাঁ, তখন সরি, আপনি না, আপনি তো বায়ার। হ্যাঁ, তো আমি তো বায়ার। হ্যাঁ, আপনি বলবেন, মানে বায়ার বলবে যে আমি 50,000 টাকার বেশি, 10,000 টাকার বেশি এই চাকরিতে দিব না। তখন এমপ্লয়ি বলবে যে স্যার আপনি যদি আমাকে 50,000 টাকা দেন বা 30,000 টাকা দেন, আমি আপনাকে এমনভাবে কাজটা করে দিতে পারবো আপনি অনেক বেশি পরিমাণে বেনিফিটেড হবেন। নতুনদেরকে যদি কাজ করতে দেন, ওই আমি যেভাবে করতে পারবো সেভাবে করতে পারবে না, তারা রুলস গুলো বুঝবে না, বরং আপনার উল্টা ক্ষতি হবে, অনেক বেশি প্রবলেমে আপনি পড়বেন, এবং আপনি করতে পারবেন না। এই আমি যেভাবে ইফেক্টিভলি কাজ করে দিতে পারবো সেভাবে ইফেক্টিভলি অন্য কেউ কাজ করে দিতে পারবে না, কারণ আমি অনেক ভালোভাবে এই কাজটা জানি।
হ্যাঁ, আমি আপনাকে অনেক বেশি পরিমাণে বেনিফিট করে দিতে পারবো। তখন বায়ার বলবো যে ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি পারবা, যে ঠিক আছে তোমাকে আর একটু বাড়াই দিই, 10-এর পরিবর্তে আমি 15 দেবো, তাই না? তো বায়ার বলবো যে না, আপনি মানে বায়ার বলবো যে না, এটা আমার জন্য বেশি হয়ে যাচ্ছে, তুমি একটু আর একটু কমায় রাখো। ঠিক আমরা কোন একটা কিছু নেওয়ার সময় যেভাবে দাম নিয়ে বার্গেনিং করি, ঠিক আছে, ঠিক কোন একজন লোক অ্যাপয়েন্ট করার সময়ও একইভাবে বার্গেনিং করা হয়। সবাই কি বার্গেনিং এর বিষয়টা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে তাহলে পারছি। আমি যদি কাউকে জাস্টিফাই করি, জাস্টিফাই করার সময় যদি মনে হয় যে সে কাজটা করতে পারে না, তাহলে তো পার্টটা ওখানেই শেষ। এরপরে কি আর প্রসঙ্গে কি আগাবে? এরপরে কিন্তু আর আগাবে না। আপনার বলবে যে ঠিক আছে আপনি আসেন, আমরা আপনার সাথে পরে যোগাযোগ করব, হলে আপনাকে ফোন করে জানানো হবে, এটুকু বলবে না? জি স্যার। তাহলে দেখেন আপনারা তিনটা পার্ট, একটা হচ্ছে আপনাকে জাস্টিফাই করবে কোম্পানি বা নিয়োগকর্তা, যদি জাস্টিফাই করে আপনার সম্পর্কে পজিটিভ পাই, তখন সে আপনার সাথে ওই রেট নিয়ে কথা বলবে, মানে স্যালারি নিয়ে কথা বলবে। এবং স্যালারি নিয়ে কথা বলার পরেও যখন একটা কাছাকাছি হবে, হ্যাঁ, যেমন স্যালারি আপনিও নাকচ করতে পারেন, সেও নাকচ করতে পারে, সে হয়তো এত কম স্যালারি দিতে চাচ্ছে যেটা আপনার পক্ষে করা সম্ভব না। হ্যাঁ, আবার আবার এমনও হতে পারে আপনি এত বেশি স্যালারি চাচ্ছেন যেটা তার পক্ষে দেওয়া বিয়ার করা পসিবল না। যে কোনো কারণে এটা নাও হতে পারে, না হলে এখানে শেষ। হ্যাঁ, বাট যদি স্যালারিও যদি এগ্রি হয়, তখন হবে কি রেসপন্সিবিলিটির প্রশ্ন। তখন বায়ার আপনাকে বলবে যে আমার একটা এরকম কোম্পানি আছে, তখন আমাকে, আমার একটা ফ্যাশন হাউস আছে, আমাকে এরকম আমার জন্য প্রতিদিন ফেসবুকের পোস্ট তৈরি করতে হবে, ভিডিও করতে হবে, গ্রাফিক্স করতে হবে, সেগুলা ফেসবুকে এই মানে প্রমোট করতে হবে, ভাইরাল করতে হবে, এই কাজটা বুঝিয়ে দিবে। এবং আমি তোমাকে প্রতিদিন মানে বিভিন্ন প্রোডাক্টের ছবি দেবো, এটা করব সেটা করব, এতটা পোস্ট করতে হবে, এতটা শেয়ার করতে হবে, মানে তার যে পরিকল্পনা, টোটাল জিনিসটা সে আপনাকে বুঝিয়ে দিবে। আমি কি টোটাল বিষয়টা সবাইকে বুঝাতে পেরেছি? বায়ার যখন আমাদের স্যার, সাথে আলোচনা করবে, সে আলোচনার ধাপ থাকবে কয়টা? 3টা ধাপ। 3টা ধাপ। প্রথম ধাপ হলো আপনার সাথে প্রথমে জাস্টিফাই করবে, দ্বিতীয় ধাপ হলো আপনার সাথে আমাদের স্যালারি নিয়ে কথা বলবে, আর তৃতীয় ধাপ হলো আপনার সাথে তার কাজ নিয়ে, কাজের কাজ ডিটেইলস নিয়ে কথা হবে। কথা বলবে, এবং ওই কাজটা করার জন্য যতগুলো রিসোর্স দরকার, তার ওয়েবসাইট, তার ফেসবুকের লিঙ্ক, তার ইউটিউব চ্যানেল লিঙ্ক, তার কন্টেন্ট, তার প্রোডাক্টের ছবি, তার প্রোডাক্টের ডেসক্রিপশন, যা কিছু শেয়ার করার দরকার সকল কিছু আপনার সাথে সে শেয়ার করবে। সবকিছু কনফার্ম হওয়ার পর কোনো কোম্পানি আপনার সাথে তার সিক্রেট বিষয়গুলো শেয়ার করবে না যতক্ষণ পর্যন্ত আপনার সাথে কিনা হচ্ছে কমপ্লিটলি চুক্তি বা এগ্রিমেন্ট না হচ্ছে। আর আমাদের দায়িত্ব হলো বায়ার আমাদেরকে যে বিষয়গুলো দিবে, সেই যে জিনিসগুলো বুঝিয়ে দিবে, সেগুলো যথাযথভাবে সেগুলো পালন করা। তাহলে আমি আশা করি সহজ করে বুঝাতে পেরেছি। প্রথম আপনাকে জাস্টিফাই করবে, প্রথম দিকে যে প্রশ্নগুলো থাকবে সে প্রশ্নগুলো করবে শুধু জাস্টিফাই করার উদ্দেশ্যে। জাস্টিফাই জাস্টিফাই যদি আপনি পাস করেন, তখন আপনার সাথে রেট নিয়ে বার্গেনিং করবে। রেট নিয়ে যদি আপনার এই ঐক্যমত পৌঁছান, তখন কি করবে সে আপনাকে বিভিন্ন ইনস্ট্রাকশন, বিভিন্ন রিসোর্স প্রোভাইড করবে, মানে ওয়েবসাইট লিংক, এই প্রোডাক্টের ছবি, ডেসক্রিপশন, এগুলো, এবং আপনাকে বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন দেবে যে তুমি এভাবে কাজ করো, সেভাবে কাজ করো, এটা। আচ্ছা, তো এখন আমরা একটা একটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করি। জাস্টিফাই করা, তো জাস্টিফাই করার সময় আপনাকে কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে? জিজ্ঞেস করতে পারে যে তুমি কি এই কাজটা করতে পারবে? আপনি বলবেন হ্যাঁ পারবো। তুমি কি ভালোভাবে করতে পারবে? হ্যাঁ ভালোভাবে করতে পারবো। তুমি কি 100% প্রফেশনাল লেভেলে কাজ করতে পারবে? ইয়েস, আমি 100% প্রফেশনাল লেভেলে কাজ করতে পারবো। এইভাবে বললে হবে না। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? এইভাবে বললে হবে না। আপনাকে প্রত্যেকটা কথা বলতে হবে লজিক দিয়ে। যেমন বায়ার যদি বলে যে তুমি কি কাজ করতে পারবে? হ্যাঁ স্যার আমি পারবো, কারণ আমি কাজটা খুব ভালোভাবে শিখেছি। সবাই কি ক্লিয়ার? তুমি কি প্রফেশনাল লেভেলে কাজ করতে পারবে? হ্যাঁ স্যার অবশ্যই আমি প্রফেশনাল লেভেলে কাজ করতে পারবো, কারণ আমি প্রফেশনাল লেভেলে কাজ করেছি, এবং আমি আমি একটা প্রতিষ্ঠানে অলরেডি কি একটা অনেকগুলো বিভিন্ন কোম্পানির জন্য আমি অলরেডি বিভিন্ন রকমগুলা কাজ করেছি। মানে যুক্তি, প্রত্যেকটার সাথে একটা করে লজিক থাকবে। ঠিক আছে? আপনি যদি কেউ যদি বলে যে হ্যাঁ তুমি কি উড়তে পারবে, আপনি যদি বলেন যে হ্যাঁ উড়তে পারবো, তুমি কি পাখির মতো উঠতে পারবে? হ্যাঁ পাখির মতো উঠতে পারবো, কোনো লজিক আছে? কোনো লজিক নেই। ঠিক আছে? তো আমরা যখনই যেটা বলবো, আমরা বায়ারকে প্রথমত কনফিডেন্স দিয়ে বলবো যে হ্যাঁ আমি এটা পারবো, এবং পরবর্তীতে তাকে আমরা বলবো সেটা লজিক দেখাবো যে আমি যে পারবো সেটা লজিক কি। সবাইকে একটু ক্লিয়ার? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি বায়ার বায়ার আপনাকে বলবে যে ঠিক আছে তুমি যেটা পারো, তুমি যে আগে কাজ করছো কিছু প্রমাণ আমাকে দেখাও।
তখন আপনি আপনার প্রুফগুলো দেখাবেন। কি প্রুফ? আপনার স্যাম্পলগুলো দেখাবেন। স্যাম্পল কিভাবে তৈরি করবেন এটা নিয়ে আমাদের কিছুদিন আগে ক্লাস হয়েছিল। আপনারা অনেকে ক্লাসগুলো পেয়েছেন, যারা পাননি তারা পরবর্তীতে পাবেন। তো স্যাম্পল, তাহলে আপনি আপনার স্যাম্পলগুলো দেখাবেন। আপনার গুগল ড্রাইভে তো আপনার লিঙ্কগুলো, এই স্যাম্পলগুলো রাখা আছে। আপনি গুগল ড্রাইভে আছে, গুগল ড্রাইভে গেলে আপনি স্যাম্পলগুলো পাচ্ছেন। স্যাম্পলগুলো আপনি কি বাইরকে দেখাবেন, তাৎক্ষণিকভাবে স্ক্রিনশট নিয়ে দেখাবেন। ঠিক আছে? মোহাম্মদ আলাউদ্দিনের মধ্যে খুব অস্থিরতা দেখতে পাচ্ছি, জুয়েলের মধ্যে খুব অস্থিরতা। এত অস্থির কেন? মিলনের মধ্যে খুব অস্থিরতা। আমি একটু জিনিসটা বুঝার চেষ্টা করি। হ্যাঁ, মনে হয় একটু সুস্থির হইতে সবাই। ঠিক আছে, আচ্ছা, এখানে আমাদের গোপন কৌশল যেটা, সেটা হলো বায়ার যখন আমাদেরকে, আমরা সবসময় আমাদের পোর্টফোলিও বা স্যাম্পল রেডি রাখবো। যদি বায়ার বলে যে তুমি কি আগে কাজ করছো, সেরকম কিছু স্যাম্পল কি আমাকে দেখাতে পারবে, সাথে সাথে আপনি স্যাম্পল দেখাবেন, এক মুহূর্ত দেরি করবেন না। স্যাম্পল কিভাবে তৈরি করবেন, কিভাবে দেখাবেন, এটা নিয়ে আমাদের আলাদা ক্লাস হয়েছে এবং সামনেও হবে। আচ্ছা, স্যাম্পল আপনি তাৎক্ষণিকভাবে বায়ারকে আপনি স্যাম্পল দেখাবেন। এখানে আমাদের অস্ত্র হলো স্যাম্পল। এই বায়ারের সাথে ইন্টারভিউ করে, এটা হলো একটা যুদ্ধ। আর সেই যুদ্ধের আমাদের বোমা কি বা অস্ত্র কি? স্যাম্পল। আমি কি বুঝাতে পেরেছি? সেটা যেন তেন অস্ত্র না, সেটা হলো অ্যাটম বোম। ওকে, অস্ত্র। সুতরাং আপনি যদি বায়ারের সাথে ইন্টারভিউ করতে নামেন, আপনাকে অস্ত্র নিয়ে নামতে হবে। অস্ত্র ছাড়া যুদ্ধ করতে নামলে কিছুই হবে না। আচ্ছা, তাহলে বায়ার যদি না বলে, স্যাম্পল দেখাতে না বলে, বায়ার যদি বলে যে তুমি কাজ করছো, ও আচ্ছা, হ্যাঁ, আপনি নিজ থেকে বলবেন যে স্যার আমি এই যে স্যাম্পল আগে কাজ করছি, এই যে দেখো আমার স্যাম্পল, এই যে স্যাম্পলগুলো দেখো। নিজ থেকে উদ্যোগী হয়ে আপনি দেখাবেন। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? হ্যালো, আপনি নিজ থেকে উদ্যোগী হয়ে সবাইকে আপনি স্যাম্পলগুলো দেখাবেন, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, স্যাম্পলগুলো আপনি দেখাবেন। যদি স্যাম্পল দেখাতে পারেন, তাহলে বায়ার 100% কনফিডেন্স পাবে যে হ্যাঁ আপনি আসলে ভালোভাবে কাজটা করতে পারেন। ওকে, এবং ওই কাজের মধ্যে যে কাজটা আপনি করবেন, সেই কাজের যতগুলো লুপ হোলস আছে, যতগুলো ক্রিটিক্যাল পয়েন্ট আছে, সেই ক্রিটিক্যাল পয়েন্টগুলো আপনি কিছু উল্লেখ করবেন, কিছু টেকনিক্যাল শব্দ আপনি উল্লেখ করবেন। তখন বায়ার বুঝবে যে হ্যাঁ আপনি আসলে ভালোভাবে কাজটা করতে পারবেন। যেমন কোনো বায়ার বললো আপনি ফেসবুক পেজ তৈরি করেন, তখন আপনি বলবেন যে আমি ফেসবুক পেজ তৈরি করতে পারবো, এটার মধ্যে সিটিএ বাটন সেট করতে পারবো, চ্যাটবোর্ড তৈরি করতে পারবো, এটার মধ্যে আমরা কি ভেনিটি ইউআরএল তৈরি করতে পারবো। এগুলো আপনারা অনেকেই বুঝতেছেন না, বুঝার দরকার নাই। তো ফেসবুক পেজ তৈরি করা, নর্মাল যে পেজ তৈরি করা, সে এত কিছু জানবে না। বাট যে জিনিসটা শিখছে, সে কিন্তু অনেক টেকনিক্যাল টার্মগুলো জানবে। যেমন ভেনিটি ইউআরএল, ঠিক আছে, এটা একটা টেকনিক্যাল টার্ম। চ্যাটবট, এটা একটা টেকনিক্যাল টার্ম। তো আপনি যদি বলেন যে আমি এমন একটা ফেসবুক পেজ তৈরি করব যেটাতে ভেনিটি ইউআরএল থাকবে, চ্যাটবট থাকবে, হ্যাঁ, এটাতে আপনার এই অ্যাকশন বাটন থাকবে, তখন বায়ার মোটামুটি একটু আস্থা পাবে যে না না, সে মোটামুটি অনেক কিছু জানে। সে যেহেতু টেকনিক্যাল শব্দগুলো বলতেছে, সুতরাং সে কাজের গভীরে অনেক কিছু সে জানে। আমি কি সবাইকে বুঝতে পেরেছি? আপনারা আমার ক্লাসটা পরবর্তীতে আবার দেখবেন, দেখে আপনি নোট নিয়ে নেবেন। নোটটা কি, যে কিভাবে জাস্টিফাই করার জন্য কি করবেন। নাম্বার 1, আপনি কনফিডেন্স দেখাবেন। নাম্বার 2, আপনার কনফিডেন্সের পাশাপাশি লজিকটা বলবেন যে আপনি এটা করতে পারেন, হ্যাঁ পারি, কারণ আমি কোর্সটা ভালোভাবে করেছি, কাজটা ভালোভাবে শিখেছি। লজিক, ঠিক আছে। লজিকের পরে হলো কি, যাই হোক, আমার এই রেকর্ডটা আপনি আবারও শুনবেন, শুনে আমার পয়েন্টগুলো আপনি নোট করবেন, তাহলে আপনার জন্য জিনিসটা সহজ হবে। আচ্ছা, জাস্টিফাই ইউ, আপনি জাস্টিফাইড হয়েছেন, বায়ার আপনাকে জাস্টিফাই করেছে, স্যাম্পল দেখিয়েছেন, টেকনিক্যাল শব্দগুলো বলেছেন, হ্যাঁ, কাজের কোথায় কোথায় প্রবলেম হতে পারে সেগুলো আপনি কিভাবে সলভ করবেন সেটা বলেছেন, আপনি লজিক দিয়ে কনফিডেন্স দেখিয়েছেন, ব্যাস, বায়ার বিশ্বাস করলো আপনি কাজটা ভালোভাবে করতে পারেন, আপনি জাস্টিফাই পাস হয়েছেন। তারপর কি হবে? তারপর বায়ার আপনার সাথে বার্গেন করবে, রেট নিয়ে বার্গেন করবে। ঠিক আছে, রেট নিয়ে বার্গেন করবে কিভাবে? তখন বায়ার আপনাকে বলবে যে তুমি এই কত টাকা হলে কাজটা করতে পারবে। এখন এই বার্গেনটা ডিপেন্ড করবে আপনি আসলে তাকে কতটুকু সে আপনাকে জাস্টিফাই করতে পেরেছে তার উপর। তার মধ্যে যদি ধারণা তৈরি হয় আপনি আসলে একদমই বেসিক লেভেলের কাজ পারেন, তখন আপনাকে সে কম টাকা দিবে এবং বেশি টাকা দিতে সে চাইবে না। বাট এখানে যদি আপনি তাকে
এই ম্যানেজ করতে পারেন, এখানে যদি তাকে আপনি বুঝাতে পারেন যে আপনি অনেক ভালো ভালো কাজ পারেন, তখন বার্গেনিং এ এসে আপনি একটা ভালো অবস্থানে যেতে পারবেন। তো বার্গেনিং এর সময় কত টাকা রেট চাইবেন এটি ডিপেন্ড করে আপনি তাকে কত ভালো বুঝাতে পেরেছেন এবং আপনি কতটুকু বুঝতে পেরেছেন যে আপনি আসলে কতটুকু কি কনফিডেন্ট ওই কাজটা আপনি কতটুকু করতে পারবেন। ঠিক আছে? তো আপনি বার্গেনিং এর মধ্যে সে যে রেটটা বলবে সে রেটটাই বলবেন। ঠিক আছে? সে তো যখন বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছিল, ওই বায়ার রিকোয়েস্টের মধ্যে একটা রেট দেওয়া থাকে। সে হয়তো লেখছে $10 বা $20 $30 বায়ার রিকোয়েস্টের মধ্যে। ওই রেটটা আপনি হুবহু বলবেন, তাইলেই হবে। কিন্তু কোনোভাবেই ওই রেটের চেয়ে কম বলা যাবে না। অনেকের ধারণা আমি রেট বলার সময় রেট কম নিতে বলি, যে আপনারা কমায়া রেট নিবেন তাহলে আপনারা কাজ পাবেন। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কেউ যদি কমায়া যদি বলেন, বায়ার বলছে $50 অফার করছে, আপনি যদি বলেন যে আমি $40 কাজটা করব, আপনাকে কাজ দিবে না। অনেকের ধারণা কমাই বললে বায়ার কাজ দেয়। $50 কাজটা যদি আপনি $5 দিয়ে করে দেন, তাহলে বায়ার একদম লাফাইয়া আপনাকে কাজ দিবে। আসলে এটা কখনোই হবে না, এটা অবাস্তব। কেন অবাস্তব? কারণ আপনি 1000 টাকা দিয়ে আপনি ডাক্তার দেখান, কোনো একটা বিশেষজ্ঞ ডাক্তার দেখান 1000 টাকা দিয়ে। কোনো একজন এমবিবিএস ডাক্তার যদি বলে যে আমার এখানে 20 টাকা দিয়ে আমি দেখাবো, হ্যাঁ তুমি 1000 টাকা দিয়ে কেন কেন দেখাবা, 20 টাকার এখানে দেখাও। কখন আপনি দেখাবেন? কখনোই না। কারণ আপনি 1000 টাকা দিয়ে আপনি ডাক্তারে দেখাবেন। সুতরাং এমবিবিএস ডাক্তার মানে ছোট ডাক্তার, মানে নর্মাল ডাক্তার যদি হাজারে হাজারে লাখে লাখে হয়ে যায়, বাংলাদেশের সকল মানুষ যদি ডাক্তার হয়ে যায়, তারপরে কি কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কি প্রফেশনের কোনো প্রবলেম হবে? তাদের কি পেশেন্ট কমে যাবে? কখনোই কমবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ডাক্তার হয়ে গেলেও কি হবে না, বিশেষজ্ঞ ডাক্তারদের প্রফেশন কখনোই কমবে না, তাদের ইনকাম কখনোই কমবে না। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? সুতরাং এই সরি, এটা আমার প্রাসঙ্গিক বিষয় ছিল না। প্রাসঙ্গিক বিষয় ছিল কম কম নেওয়াটা। তা আপনি যদি কম নেন, আপনার সম্পর্কে বাইরের একটা নেগেটিভ ধারণা তৈরি হবে, সে মনে হয় কাজ পারে না, সেই কারণে সে কম স্যালারি চাচ্ছে, এবং এই নেগেটিভ ধারণার কারণে আপনার কাজ দেওয়ার থাকলেও দিবে না। সুতরাং আপনি কখনো 1 টাকা কমাইয়ে বলবেন না, আপনি যেটা বায়ার রেট দেয় সেটাই বলবেন। কিন্তু যদি আপনি 10-12টা কাজ করেন, তখন আপনি 1.5 গুণ টাকা বলবেন। বায়ার যদি বলে যে $20, আপনি বলবেন যে না, $20 কাজটা আমি করা সম্ভব না, আমাকে $30 দিতে হবে। বায়ার $30 দিবে। আপনি যে টাকা বেশি চাচ্ছেন, দিস ইজ ইউর কোয়ালিটি। যখন আপনি 30-40টা কাজ করবেন, তখন আপনি দ্বিগুণ বলবেন। বায়ারের তার রেটে যদি বলে $20, আপনি বলবেন $40। সহজ কথা হলো, আপনি রেট বেশি দিলে কাজ পাবেন, রেট কমাই দিলে বায়ার আপনার সম্পর্কে নেগেটিভ ধারণা পোষণ করবে এবং আপনি কাজ পাবেন না। আমি কি সবাইকে স্পষ্টভাবে বুঝিয়ে বলতে পারছি? আমি কি বলছি যে রেট কমাইয়ে দেন, কাজ ধরেন? বলতেছি না। আমি বলতেছি রেট বাড়াইয়ে দেন, এবং এটাই হলো লজিক। রেট বাড়াই দিলেই আপনি কোনটা খান? আপনার সামনে 2টা আইসক্রিম আছে, একটা 5 টাকা, একটা 15 টাকা। আপনি কোন আইসক্রিমটা খাবেন? মোল্লা জাকির, আপনি বলেন। আপনার সামনে 2টা আইসক্রিম আছে, একটা 10 টাকা, হ্যাঁ, একটা মনে করেন 10 টাকা, একটা 12 টাকা। আপনি কোনটা খাবেন? আপনি 12 টাকাটা খাবেন। কেন? কারণ আপনার মনের মধ্যে সন্দেহ হবে, যেটা 10 টাকা সেটা নিশ্চয়ই কিছু না কিছু কম আছে, হয়তো সেটা বাসি, হয়তো সেটা পচা, বা নিশ্চয়ই কোনো না কোনো এখানে প্রবলেম আছে, তাই না? আপনার মনে কিন্তু একটা সন্দেহ তৈরি হবেই হবে। ঠিক আছে? সুতরাং এরকম কেউ যারা কম টাকা বলবে, তাদের সম্পর্কে বায়ারের সন্দেহ তৈরি হবে, তাদেরকে বায়ার নেওয়ার থাকলেই নিবে না, নেওয়ার থাকলেও নিবে না। আমি আশা করি সবাইকে বুঝাতে পেরেছি। রেটটা সঠিক বলবেন, এবং বরং আপনার অভিজ্ঞতা যত বাড়বে, আপনার ফিডব্যাক যত বাড়বে, তত আপনি আপনার এই রেটটাকে দিনে দিনে বাড়াবেন। একসময় সেটা 1.5 গুণ হবে, একসময় সেটা ডাবল হবে। আশা করি বিষয়টি আমি বুঝাতে পেরেছি। রেট, এবং রেটটা যখন আপনি বাইরের কাছ থেকে চাইবেন যে আমি এত টাকা রেট চাই, তখন সেই রেটের পিছনে আপনি আপনার লজিকটা বলবেন। লজিক, যে আমি এইরকম রেট চাই কারণ হ্যাঁ আমি এই কাজটা তোমাকে এই জিনিসগুলোকে মেকআপ করে দিতে পারবো, যেটা অন্য কেউ কি, আমি খুব স্কিল লেভেলে কাজটা পারি, এক্সপার্ট লেভেলে কাজটা পারি, এবং আমি এই জিনিসগুলো এইভাবে করব। আমি ফেসবুকের নিয়মকানুনগুলো ভালো করে ফলো করবো, যেন তোমার প্রোফাইলের কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, তার মানে অন্য কাউকে দিলে প্রোফাইলটাকে নষ্ট করে ফেলতে পারে, পেজটাকে নষ্ট হতে পারে। আমি রুলসগুলো বুঝি, ওদের লগুলো বুঝি, এবং সেভাবে আমি কাজ করব। হ্যাঁ, তারপর মানে আপনি এমনভাবে বিষয়টাকে উপস্থাপন করবেন যে আপনাকে দিলেই, কাজ দিলেই বায়ার উপকৃত হবে, আপনাকে রেট বেশি দিলেও সে তার কি লাভবান হবে। সুতরাং আপনি যখন রেট বাড়ায় বলবেন, সে প্রত্যেকটা বাড়ানোর সাথে আপনাকে যুক্তি দিয়ে বলবেন যে আপনাকে রেট বেশি দিলেও তার লাভ হবে। যুক্তি,
আমি কি বিষয়টা স্পষ্টভাবে বুঝাতে পেরেছি? যুক্তি? সুতরাং বায়ার আপনাকে বলবে কমাইতে, আপনি বলবেন যে না এটা কমানো সম্ভব না, হ্যাঁ কারণ আমি এটা করব সেটা করব। তারপরে তুমি যখন বলতেছো আমি তোমার কথা অনার করে $5 কমাচ্ছি, আমি $50 পরিবর্তে $45 করলাম, ঠিক আছে? এইভাবে করতে করতে বলতে বলতে আস্তে আস্তে কি আপনিও একটু একটু করে নামবেন, বায়ারও একটু একটু করে উঠবে, মাঝখানে একটাতে দফা রফা হবে। একদম ঠিক আমরা কোনো কাপড় চোপড় কেনার সময়, কোনো প্রোডাক্ট কেনার সময় যেভাবে বার্গেনিং করি, ঠিক সেভাবে বাইরের সাথে আপনার বার্গেনিং হবে। আর এই ক্ষেত্রে আপনি হলেন বিক্রেতা, আপনি হলেন দোকানদার, আর বায়ার হলো কাস্টমার। আমি কি বিষয়টা বুঝতে পারছি? আর যাদের এই ব্যাপারে আরো বেশি অভিজ্ঞতা দরকার, আপনারা কোনো একটা দোকান মানে কেনাকাটা করার সময় লক্ষ্য রাখবেন দোকানদার কিভাবে আপনাকে মোটিভেট করতেছে, কিভাবে আপনাকে এই মানে কি আপনার ইন্টারেস্টটা গ্রো করতেছে, কিভাবে এইগুলো কিন্তু খুব সূক্ষ্ম কৌশল। আপনার জাস্ট কৌশলগুলো বোঝার চেষ্টা করবেন, আপনি কিন্তু এই ক্ষেত্রে বুঝলে আপনি এই ক্ষেত্রে অনেক আপনি ভালো করতে পারবেন, বাইরের সাথে ডিলিংটা অনেক ভালো করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমার সাউন্ডটা কি এই মাইক থেকে আসতেছে? দেখি দেখি আপনারা কি ঠাস ঠাস শব্দ শুনতে পাচ্ছেন কিনা দেখেন মাইক্রোফোন দেখি। আমি কয়বার দিলাম বলিয়েন। আচ্ছা তাহলে ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর হলো আপনাকে জাস্টিফাই করলো, রেটের ব্যাপারে কথা বললো। তো রেটের একটা কথা ঠিক হলে আপনাকে $30 দিবে বা $300 দিবে, ঠিক আছে? আচ্ছা, এরপর পাশাপাশি আপনার আপনার বার্গেনিং করার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাগুলো বলবেন যে আমি এতদিনের অভিজ্ঞ, আমি এতগুলো কাজ করছি, এতগুলো ফিডব্যাক আছে, হ্যাঁ, বা বা আমি কি অনেক ভালোভাবে কাজটা করতে পারবো। আমি দুঃখিত, রিভিউ ফিডব্যাক এই শব্দগুলো এখানে উল্লেখ করা যাবে না ফাইবারের ভিতরে। তো এবং কোনো লিঙ্কও এখানে দেওয়া যাবে না। আচ্ছা, তো যতটুকু সম্ভব আপনি বুঝালেন, রেটের ব্যাপারে কথা হইলো, আপনাকে বলবে আপনাকে $30 বা আপনাকে $300 দিবে, ঠিক আছে? এরপর বায়ার তার মনের কথা, তার সুখ দুঃখের কথা আপনাকে বলবে। বায়ার বলবে যে আমার একটা দোকান ছিল, হ্যাঁ, আমার একটা ফ্যাশন হাউস আছে, কিন্তু সেখানে সেলস ঠিক মতো হয় না, হ্যাঁ, $100 প্রতিদিন এর পরিমাণ সেলস হয় না, আমার খরচের টাকা ওঠে না, এখন তুমি এমনভাবে কাজ করো যেন কি হয়। মানে তার সুখ দুঃখ সে আপনার সাথে শেয়ার করবে। মানুষ দুঃখের কথা বলে না, বিশেষ করে মেয়েরা বেশি বলে, ছেলেরা একটু কম বলে। মেয়েরা দুঃখের কথা একটু বেশি বলে, তাই না? তো বায়ার এতক্ষণ আপনার সাথে যে কথা বলছে, কথা বলে কিন্তু আপনার সাথে একটা মনস্তাত্ত্বিক একটা সম্পর্ক তৈরি হয়েছে না? এতক্ষণ আপনি বাইরের কাছে ছিলেন সম্পূর্ণ অপরিচিত, এখন কিন্তু আপনি বাইরের সাথে অনেকটাই পরিচিত, অনেকটাই। সেও আপনার সম্পর্কে বুঝতে পারছে, আপনিও তার সম্পর্কে বুঝতে পারছে। আমি সুজনকে একটু অমনোযোগী দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো বায়ারও আপনার সম্পর্কে বুঝতে পারছে, সে আপনার সম্পর্কে বুঝতে পারছে। তখন সে আপনাকে তার সুখ দুঃখের কথা বলবে, যে এখন তুমি এমন ভাবে কাজ করো, তুমি আমাকে কি এই দেখো, এটা নিয়ে আমি সেলস বাড়াতে চাচ্ছি, তুমি এটা নিয়ে এটা করো, আমি তোমাকে প্রোডাক্টের ছবি দিচ্ছি, আমার ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, আমার ফেসবুক পেজে দিচ্ছি, হ্যাঁ, তুমি এটা নিয়ে এই প্রতিদিন এই ভিডিও বানাও, প্রতিদিন ফেসবুকের জন্য প্রোডাক্টের জন্য পোস্ট তৈরি করো, ডেসক্রিপশন লেখো, এই প্রতিদিন 5টা শেয়ার করো, এই করো সেই করো। পাশাপাশি তুমি যদি চাও আরো কিছু করতে পারো। মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আমি আমার সেলস বাড়াতে চাই। বিষয়টা ক্লিয়ার? এরপর আপনি কি করবেন? এরপর আপনি আপনার কাজ শুরু করবেন। তখন আপনি বায়ারকে আশ্বস্ত করবেন, যখন সুখ দুঃখের কথা বলবে তখন আপনি তার কাছ থেকে সবগুলো জিনিস আপনি চেয়ে নেবেন। সে তো নিজ থেকে আপনাকে দিবে। কি কি জিনিস দিবে? তার ওয়েবসাইটের লিঙ্ক, তার ফেসবুক পেজের লিঙ্ক, তার প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের ডেসক্রিপশন, কিওয়ার্ড এবং প্রাসঙ্গিক যে কোনো কিছু, ঠিক আছে? সে সবকিছু আপনাকে দিবে, এবং এর দেওয়ার পরে যদি আরো কিছু লাগে তখন সে আপনি তার কাছ থেকে চেয়ে নেবেন, এবং যে কোনো সময় তার কাছ থেকে আপনি সেটা চাইতে পারবেন। আপনি যে কোনো সময় তাকে আপনি নক দিতে পারবেন। আচ্ছা, দেওয়ার পর তারপর একটু তার মাথায় হাত বুলিয়ে দিবেন যে তুমি দুঃখ করিও না, আমি যখন আসি তোমার কোনো ভরসা নাই। ভরসা আছে নাকি নাই? আছে। তাকে আপনি ভরসা দিবেন যে দেখো আমি যখন আসি, এতদিন আমি ছিলাম না, তোমার অনেক কষ্ট হয়েছে, অনেক দুঃখ হয়েছে, এখন আমি আছি, সুতরাং তোমার আর কোনো টেনশন নাই, তোমার কোনো আশাও নাই, কোনো ভরসাও নাই, কোনো টেনশনও নেই। ঠিক আছে না? না, টেনশন নাই কিন্তু আশাও আছে, ভরসাও আছে, ঠিক আছে? আমরা ভাইয়ারকে আশ্বস্ত করলাম যে ঠিক আছে তুমি কোনো টেনশন নিও না।
আচ্ছা, এখন তো আমরা এখন কাজ শুরু করবো, যে ঠিক আছে তুমি কোনো টেনশন করি না, আমি কাজ শুরু করতেছি। আমি আজকে জিনিসগুলোকে গোছাবো, প্রিপারেশন নেব, এবং আগামীকাল থেকে আমি কাজ শুরু করব। অথবা আমি এখন জিনিসগুলো গোছাচ্ছি, গুছিয়ে আমি কাজ শুরু করবো, তুমি কোনো টেনশন নিও না, ঠিক আছে? এটা বলবেন। বলার পর আপনি কাজ শুরু করবেন। হ্যাঁ, কাজ শুরু করার পর আপনি বাইরেকে বলবেন যে আমি আজকে কাজ করছি, আমি কাজ শুরু করতেছি। হ্যাঁ, তারপর এভাবে প্রত্যেকদিন আপনি বাইরের সাথে একবার হলো নক দিবেন, একবার হলো আপনি কথা বলবেন যে আমি আজকে এই কাজগুলো করে ফেলছি, আমি আজকে 20% কাজ শেষ করছি, আমি আজকে 40% কাজ শেষ করছি। এভাবে প্রতিদিন আপনি একবার করে বাইরের সাথে নক করবেন, কথা বলবেন বা চ্যাট করবেন। আপনার কাজের অগ্রগতি বাইরেকে জানাবেন। যদি আপনি না জানান, সে মনে করবে যে আপনি আসলে সিরিয়াস না, আপনি কাজ করতেছেন না, আপনি ঘুমাচ্ছেন, আপনার কাজটা হবে কি হবে না সে কনফিউজড। ঠিক আছে? তো আপনি বাইরকে বলবেন, এবং বাইরে যদি স্ক্রিনশট দেখতে চায় আপনি তাকে স্ক্রিনশট দেখাবেন, এই যে দেখো স্ক্রিনশট দিবেন, এই যে দেখো আজকে আমি এই কাজগুলো করছি। এটা জাস্ট তার আস্থার জন্য, এটা কাজ জমা দেবো না, তাকে অবহিত করা, তাকে ওয়াকিবহাল করা যে আমি আপনি কাজ করবেন। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি বিষয়টা? আচ্ছা, তাহলে আপনি এবার কাজ শুরু করবেন, প্রতিদিন তাকে নক করবেন, একবার করে কথা বলবেন, এভাবে আপনি কাজ করতে থাকবেন। আচ্ছা, এরপর বাকিটা আমাদের পরের আলোচনার বিষয়, এটা আজকের ক্লাসের আলোচনার বিষয় না। আচ্ছা, আমরা তাহলে একটুতে ছিলাম, জাস্টিফাই করবে, রেট নিয়ে বার্গেনিং করবে, এবং রিসোর্স এবং ইনস্ট্রাকশনগুলো আপনাকে প্রোভাইড করবে। ঠিক আছে, তাহলে এখন এই যে বায়ারের সাথে ইন্টারভিউ করার সময় কিছু হারাম শব্দ আছে। হারাম শব্দ, হারাম মানে হলো, অনেকেই বুঝবে না সেজন্য বুঝিয়ে বলি। হারাম মানে হলো স্ট্রিক্টলি প্রহিবিটেড, যে শব্দগুলো কোনোভাবেই উচ্চারণ করা যাবে না, বলা যাবে না, যে শব্দগুলো বললে গুনাহ হবে, পাপ হবে। আমি কি শব্দগুলো বলবো? সবাই কি শুনতে চান? যে শব্দগুলো বলা যাবে না, একটা হচ্ছে পেমেন্ট, PAYMENT, পেমেন্ট, অথবা PAY, পে, ফিডব্যাক, রিভিউ, আউট অফ ফাইবার। আপনারা লিখতে হবে না, আমার সবগুলো তো রেকর্ড হচ্ছে, আপনারা এগুলো পরে লিখে নিতে পারবেন। আউট অফ ফাইবার, হ্যাঁ, তারপর হলো কি রিভিউ, ফিডব্যাক, তারপর হলো এই, তারপর হলো মানে যে শব্দগুলোর মাধ্যমে বুঝে যায় যে আপনি বায়ারকে সিডিউস করতেছেন বা ইনফ্লুয়েন্স করতেছেন ফাইবারের বাইরে আপনাকে হায়ার করার জন্য, ফাইবারের বাইরের অন্য কোনো পেমেন্ট মেথডে আপনাকে পেমেন্ট করার জন্য, অথবা ফাইবারের বাইরে নিয়ে গিয়ে তার সাথে কি করার জন্য, একটা পার্সোনাল লেনদেন করার জন্য। ফাইবারের বাইরে যদি আপনি পার্সোনাল লেনদেন করেন তখন তো ফাইবারের কমিশনটা পাচ্ছে না, 20% কমিশন পাচ্ছে না। তো ফাইবার বলো যে আমি এত বড় একটা বাজার খুলে বসে থাকলাম, আমার বাজারে এসে তোমরা পরিচিত হচ্ছে কিন্তু বাইরে লেনদেন করতেছো, তখন ফাইবার বিষয়টাকে মাইন্ড করবে। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? ফাইবারে চাই যে তার প্ল্যাটফর্মের মধ্যেই হোক। সুতরাং এমন কোনো শব্দ যদি আমরা বলি যে শব্দটা দিয়ে মিন হবে যে এইটা ফাইবারের বাইরে নেওয়ার প্রয়োজন হচ্ছে, মানে নিতে চাচ্ছে, তখন ফাইবার এটি নিয়ে মাইন্ড করবে। আরো কিছু শব্দ বলি, সেটা হলো ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, ঠিক আছে? তারপর ওয়েবসাইট লিঙ্ক, হ্যাঁ, ওয়েবসাইট লিঙ্ক বলতে আপনার পার্সোনাল ওয়েবসাইট লিঙ্ক অথবা পার্সোনাল ফেসবুক পেজ। ওকে, তো এখন কথা হলো যদি প্রয়োজন হয়, এখন এমন না যে আমরা কি 100% আমরা মানবো, আমরা 100% মানবো, আমরা মানে বাস্তবতার নিরিখে আমাদের 100% নাও মানতে হইতে পারে। হয়তো এমন কোনো কাজে বায়ারকে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হচ্ছে, বায়ারকে বললাম যে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করো, আমি ফাইবারের মধ্যেই থাকবো, সবকিছু থাকবো, কিন্তু আমাকে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দাও, আমি তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও। তখন আমরা কিভাবে দিব, কিভাবে আমরা ফাইবারকে ফাঁকি দিব? আমি এখন শিখাচ্ছি কিভাবে আমরা ফাইবার সিস্টেমকে ফাঁকি দেব। কে বেশি চালাক, কম্পিউটার সিস্টেম নাকি মানুষ? 2, কম্পিউটার চালাক না, মানুষই চালাক, তাই না? আচ্ছা, আমরা যদি কম্পিউটারকে ফাঁকি দিতে নাই পারি, আমরা মানুষ হইলাম কেন? তো দেখেন আমরা কিভাবে করব। মনে করেন আমি 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 বায়ারকে বললাম, প্লিজ give me your WhatsApp number, ঠিক আছে, so that I
can call you directly. আপনি তাকে একটা মেসেজ পাঠাচ্ছেন যে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও যেন আমি তোমাকে ডিরেক্টলি কল করতে পারি। তো আপনি যখন এই যে শব্দগুলো যখন বলবেন, প্লিজ গিভ মি ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার, তাহলে হোয়াটসঅ্যাপ আপনি এইভাবে লেখেন। হ্যাঁ, এই যে অ্যাপ না লিখে অ্যাপ স্টার স্টার, হ্যাঁ স্টার, তারপরে WST, হ্যাঁ তারপর স্টার স্টার। মোটামুটি হোয়াটসঅ্যাপ তো বুঝে যাচ্ছে, তাই না? এই কম্পিউটার সিস্টেম এই লেখাটাকে হোয়াটসঅ্যাপ বুঝতে পারবে না। ওকে, অথবা আপনি এমন কোনো শব্দ দেন হোয়াটস এভাবে লেখেন, হ্যাঁ WH তারপর কি T, ঠিক আছে, তারপর APPP, তাহলে এটা কম্পিউটার বুঝতে পারবে না যে এটা আপনি হোয়াটসঅ্যাপ, এটা এটা আপনি বুঝাইছেন। হ্যাঁ, তো সুতরাং আপনি এমনভাবে লিখবেন সাংকেতিক ভাষায় যেন এটা শুধু আপনি বুঝতে পারেন, মানুষ বুঝতে পারে, কিন্তু কোনো মেশিন যেন সেটা বুঝতে না পারে। নাম্বার, হ্যাঁ আপনি নাম্বার এভাবে না লিখে NU, হ্যাঁ BR, NUMBER, ঠিক আছে। তাহলে একটুকু দেখলে কিন্তু আমি স্পেলিং মিস্টেক করলাম, আমি কিছু স্টার দিলাম, কিছু হ্যাশ দিলাম, যাই হোক না কেন আমি স্টারের পরিবর্তে হ্যাশ দিতে পারি, তাহলে কি কম্পিউটার সিস্টেম এটাকে বুঝবে না, পড়তেও পারবে না। এই যে কল, আমি কল করতে পারবো, হ্যাঁ কলের পরিবর্তে CO লেখেন, CALL না লিখে COLL লেখেন, আপনি ইচ্ছে করে মিস্টেক করে দেন, বায়ার বুঝবে না, বায়ার কিন্তু বুঝবে। আচ্ছা, এরপর আপনি দ্বিতীয় কাজ যেটা করবেন সেটা হলো এই যে লেখাটা যদি আপনি টেক্সট আকারে যদি নেন সেটা কম্পিউটার সিস্টেম পড়তে পারবে, কিন্তু ইমেজ আকারে যদি নেন সেটা কম্পিউটার সিস্টেম পড়তে পারবে না। তো এই যে লেখাটা আমি লিখলাম, এই লেখাটাকে আমি এখন স্ক্রিনশট নেব। এই যে স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে এটাকে আমি কি করলাম, এই যে এটাকে সেভ করলাম, অথবা সেভ করলাম না, এটাকে আমি একটা লিঙ্ক তৈরি করলাম, ইসের লিঙ্ক, এটাকে সেভ করে এটাকে ইমেজ আকারেও দিতে পারি, অথবা ইমেজ আকারে না দিয়ে সবচেয়ে সেভ হলে এটাকে আমি একটা লিঙ্ক তৈরি করলাম। আমি এটার একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশটের একটা লিঙ্ক তৈরি করলাম। ওই লিঙ্কটা যদি আমি বায়ারকে দিই, তখন এক নাম্বার হলো ফাইবারের কম্পিউটার সিস্টেম ওই লিঙ্কটাকে ফলো করবে না, করতে পারবে না, আর ফলো করলেও সে কিছুই বুঝবে না, আর বুঝার চেষ্টা করলেও সে বুঝবে না। তাহলে আমরা হচ্ছে 2 বা 3 স্তরের নিরাপত্তা আমরা দিলাম কম্পিউটার সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য। তো এই কাজটা আমরা কেন করব, কখন করব? যদি এমন কোনো শব্দ বায়ারকে আমাদের বলার প্রয়োজন হয়, ইমার্জেন্সি, এই যে দেখেন, এই যে কপি করলাম, এখন আমি বায়ারকে যদি এই লিঙ্কটা যদি দিই যে তুমি লিঙ্কটা দেখো, বায়ার লিঙ্কটাতে যখন ক্লিক করবে তখন কি এই মেসেজগুলো দেখে এইগুলোতে ইমেজ আকারে, লেখা আকারে না, তো যেহেতু ইমেজ আকারে কম্পিউটার সিস্টেম এটাকে পড়তে পারবে না, আর বায়ার পড়তে পারবে, কম্পিউটার পড়তে পারবে না, ঠিক আছে। আর কম্পিউটারের অ্যাডভান্স কোনো মানে সিস্টেমও যদি আসে তখন সে এখানে গিয়ে আটকে যাবে, এখানে সে পড়তে পারবে না এগুলো। তো এইভাবে আমরা বায়ারের সাথে গোপনে কমিউনিকেশন চালাতে পারবো। তখন তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেলে সেখানে আপনি তার সাথে মন খুলে, হৃদয় খুলে আপনি তার সাথে কথা বলতে পারবেন। আমি কি কৌশলটা সবাইকে বুঝাতে পেরেছি? একটু আমাকে একটু কনফার্ম করেন এটা বিষয়টা বুঝতে পেরেছেন? ঠিক আছে, তাহলে এই কাজটা আমরা কখন করব? যদি একান্তই প্রয়োজন হয়, বাট এমন না যে এটা আমরা কি একদম অহরহ এটার প্রয়োগ করব, ঠিক আছে। পারমাণবিক বোমা কখন মারা হয়? যখন আর কোনো উপায় না থাকে, তাই না? যখন সকল অস্ত্র যখন ব্যর্থ, তখন কিন্তু শেষ অস্ত্রটা প্রয়োগ করা হয়, ঠিক আছে। ওইটা হলো আমাদের শেষ অস্ত্র। যাই হোক, তাহলে আমরা কথা বলবো। আচ্ছা, আমরা হারাম শব্দগুলোর ব্যাপারে বললাম, আমি একটু মজা করে লিখলাম হারাম মানে স্ট্রিক্টলি প্রহিবিটেড যে শব্দগুলো, কি শব্দগুলো, যেমন পেমেন্ট, আউট অফ ফাইবার, ঠিক আছে, তারপর পেমেন্ট মেথড, ঠিক আছে,
তারপর রিভিউ, আমাকে রিভিউ দাও, আমাকে ফিডব্যাক দাও, আমাকে কল করো, আমাকে ইমেল করো, ইমেল, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, ওকে, এরকম এরকম কোনো শব্দ, হোয়াটসঅ্যাপ, আরো অনেক কিছু আছে যে শব্দগুলো বুঝে যায় যে আপনি তার সাথে পার্সোনালি লিঙ্ক করতেছেন, এগুলো হারাম শব্দ। ওকে, এটা গেল। আচ্ছা, এখন আমরা যে বায়ারের সাথে ইন্টারভিউটা হবে সেটা শুধুমাত্র ফাইবারেই হবে না, ফাইবারের বাইরে কিন্তু আমাদের সাথে ইন্টারভিউ হতে পারে। ফাইবারের বাইরে কোথায়? আমাদের একটা ক্লাস হলো, এই আপনি যে গিগটা তৈরি করবেন সেটা ফাইবারেও পোস্ট করবেন, আবার সেই গিগটা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করবেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং স্পেশালি লিঙ্কডইন। তো ওই সকল সোশ্যাল মিডিয়া থেকে অনেকগুলো বায়ার আপনাকে নক করবে এবং ওই সোশ্যাল মিডিয়া থেকে আপনি কাজ পাবেন। আপনি যে পরিমাণে কাজ পাবেন তার মাত্র 20% পাবেন আপনি ফাইবার থেকে, এবং 80% আপনি কাজ পাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে। তো সোশ্যাল মিডিয়াতে কোনো একটা বায়ার যখন আপনাকে নক করবে, ধরেন ফেসবুকে কোনো একটা গ্রুপে আপনি পোস্ট করলেন, পোস্ট করলে এই ফেসবুকে কোনো একটা বায়ার আপনাকে ইনবক্স করবে, ওকে। ঠিক তো, তাহলে এখানেও কি আমরা সেম প্রসিডিউর আমরা ফলো করব, সেম জিনিস। ফেসবুকে যদি কোনো একটা বায়ার আমাদেরকে নক করে, আমরা একইভাবে বায়ারকে আমরা প্রসিডিউরটা সেম। টুইটারে যদি আমাদেরকে ইনবক্স করে, লিঙ্কডইনে যদি ইনবক্স করে, সব জায়গায় প্রসিডিউরটা সেম। আমি জাস্ট একটুকু বললাম যে আপনার কাজ পাওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা হলো ফাইবার থেকে কাজ পাওয়ার সম্ভাবনা হলো 20%, আর মার্কেট আর অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কাজ পাওয়ার সম্ভাবনা হলো 80% কাজের সোর্স। সুতরাং আমরা শুধু ফাইবারের উপর ডিপেন্ড করবো না, আমরা অন্যান্য সকল মার্কেট প্লেসের উপরে ডিপেন্ড করব। আমরা পরবর্তীতে আপনারা সেই বিষয়গুলো নিয়ে ক্লাস পাবেন, আর যাদের ইচ্ছা তারা আগে থেকে দেখে নিতে পারেন কিভাবে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এই গিগটাকে শেয়ার করতে হয় বা কাজটাকে শেয়ার করতে হয়, এগুলো নিয়ে আমার পুঙ্খানুপুঙ্খ ক্লাস আছে। যাই হোক, আমি যতটুকু আলোচনা করেছি আপনারা সবাইকে এতটুকু সবাই বুঝতে পেরেছেন? আমাকে একটু কনফার্ম করেন। ঠিক আছে, তাহলে তো এখন বায়ার আপনার সাথে যে চ্যাট করবে, হ্যাঁ, সেই চ্যাটটা ফেসবুকের আপনার ফাইবারের চ্যাট বক্সে হতে পারে, ফেসবুকের চ্যাট ইনবক্সে হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে, লিঙ্কডইনে হতে পারে, জিটকে হতে পারে, অনেক অনেক প্ল্যাটফর্মে হতে পারে। ঠিক আছে, সুতরাং প্ল্যাটফর্মটা কোনো ফ্যাক্ট না, আমাদের ফ্যাক্ট হলো আমাদের স্ট্র্যাটেজি, আমাদের কৌশল, আমাদের প্রসিডিউর এবং আমাদের কৌশলগুলো। এটুকুই আমাদের আসলে, আর বায়ার রিকোয়েস্টের খুব বেশি কিছু নাই। আচ্ছা, এখন বায়ারের সাথে আমরা করার সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কাস্টম অফার তৈরি করে দেওয়া। আমি কাস্টম অফার নিয়ে এখন বলবো। কাস্টম অফার, তো বায়ার যখন আপনি কাজ করবেন, কাজ করতে করতে, মানে কাজ না, ইন্টারভিউ করতে করতে বায়ার যখন একসময় বুঝবে আপনি কাজটা, আপনাকে জাস্টিফাই করলো, আপনাকে সে বার্গেনিং করলো, রেটের ব্যাপারে যখন আপনার সাথে সে বার্গেন করবে, তখন আপনাকে বলবে যে তুমি কাস্টম অফার তৈরি করো। কাস্টম অফার, ঠিক আছে। তো কাস্টম অফার মানে কি, যে আপনার সাথে কথা হয়েছে যে আপনি এই কাজ করবেন, সরি, এখানে তো সে আপনাকে কাজ বুঝিয়ে দিবে, মানে সর্বশেষ স্টেপ হলো কাস্টম অফার। কাস্টম অফারটা কি কাজ করবেন, কতটুকু করবেন, কিভাবে করবেন, সবকিছু আপনার সাথে কথা হওয়ার পর সে আপনাকে বলবে যে ঠিক আছে তুমি কাস্টম অফারটা তৈরি করো। তো বায়ার আপনাকে বললো যে আপনি 100টা ফেসবুক গ্রুপে শেয়ার করবেন, আপনাকে সে $10 দিবে, বা 50টা ফেসবুক গ্রুপে শেয়ার করবেন, আপনাকে সে $50 দিবে। এটুকু কথা হইলো, হ্যাঁ। এখন আপনি তার জন্য কাস্টম অফার তৈরি করবেন। কাস্টম অফার কিভাবে তৈরি করবেন আমি দেখাচ্ছি। যে কোনো একজন আসেন, আমি যার স্ক্রিন থেকে কাস্টম অফারের বিষয়টা আমি দেখাতে পারবো। এই মুহূর্তে যার চ্যাট চলতেছে অথবা রিসেন্টলি চ্যাট করছেন, এরকম কেউ একজন আসেন যেটা ক্লোজ হয় নাই। কাস্টম অফার
স্ক্রিন আমি শেয়ারিং অন অন করে দিয়েছি। স্ক্রিন শেয়ার কে করবেন? একটু আমাকে হাত তুলে দেখান। হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার কে করবেন কাস্টম অফারটা দেখানোর জন্য? প্রথমে কে শেয়ার করেছিলেন? সুজন, সুজন বুঝতে পারতেছে না ও কি করবে। আচ্ছা, প্রথমে যারা শেয়ার করেছিলেন আপনারা শেয়ার করেন। ইয়াটা দাঁড়ান, পঙ্কজ আপনি আছেন? বাবারে, মোবাইল থেকে শেয়ার করিয়েন না, মোবাইল থেকে শেয়ার করিয়েন না। পঙ্কজ আপনি কি আছেন? হ্যালো, হ্যাঁ দেখুন, আমি ওনার কম্পিউটার থেকে দেখাচ্ছি। আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। হ্যাঁ, কাস্টম অফার তৈরি করা। তো দেখুন, এই যে আমরা মেসেজে যাচ্ছি, মেসেজ এখান থেকে মনে করেন এই বায়ারের সাথে অনেকগুলো কথা হচ্ছে। হ্যাঁ, তো এই বায়ারের সাথে অনেকগুলো কথা হয়। এখন আমরা এই বায়ারের জন্য একটা, আচ্ছা এই বায়ার তো ওনাকে অলরেডি হায়ার করছে। আমি এটা দেখি, এই যে এই বায়ারের জন্য আমরা একটা কাস্টম অফার তৈরি করব। হ্যাঁ, কাস্টম অফার তৈরি করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব, ক্রিয়েট অ্যান অফার। ঠিক আছে, ক্রিয়েট অ্যান অফার। এরপরে আমি কোন গিগের আন্ডারে এই অফারটা তৈরি করব, আমাকে একটা গিগ চুজ করতে হবে। আপনি যেই কটা গিগ পাবলিশ করবেন সবগুলো গিগ আপনার সামনে অ্যাপিয়ার হবে। হ্যাঁ, তো আমার কাজের সাথে সবচেয়ে রিলেটেড যে গিগটা, সেই গিগটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। মনে করেন আমাদের কাজের সাথে সবচেয়ে রিলেটেড গিগ হলো এইটা, আই উইল ক্রিয়েট, ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ ইউর চ্যানেল। মানে যাই হোক, মানে সবচেয়ে প্রাসঙ্গিক কাজ যেটা, সেটাকে আপনি সিলেক্ট করবেন। মনে করেন আমি এই কাজটাকে আমি সিলেক্ট করলাম, লিড জেনারেশন। ওকে, গেট পেড ফুল ওয়ান্স। আপনি কি সিঙ্গেল পেমেন্ট নেবেন নাকি মাইলস্টোন নেবেন? আমি নেব সিঙ্গেল পেমেন্ট। সিঙ্গেল পেমেন্ট সিলেক্ট করবো, মানে একসাথে আমি কি টাকাটা নেব। এটা তো ধরেন, এটা অনেক বড় কাজ, $20,000, এটা না। এটা আমরা করতেছি ক্রিয়েট অ্যান অফার। আমি যে কোনো একটা গিগ সিলেক্ট করলাম, সিঙ্গেল পেমেন্ট সিলেক্ট করলাম। এখন এখানে দেখেন, এখানে আপনি ডেসক্রিপশন লিখবেন, আপনি কি কি কাজ করবেন, কয়টা কাজ করবেন, সেটা আপনি ডেসক্রিপশন লিখবেন। সেই ডেসক্রিপশনটা অত লম্বা করে কোনো লিখতে হবে না, আপনি লিখবেন ছোট্ট করে যে আমি এতটা ভিডিও তৈরি করবো, এত টাকা নেব, বা এতটা ফেসবুকের পোস্ট তৈরি করব, বা এতটা চ্যানেল তৈরি করব। মানে যে কাজটা করবেন, যে সেই কাজটা এক লাইনে লিখলেই হবে। যেহেতু বাইরের সাথে আপনার ডিটেলস কথা হয়েছে, সুতরাং কাজের যে বিবরণ, সেই বিবরণটা ছোট্ট করে এখানে লিখলে হবে, এক লাইনে লিখলে হবে। তারপর এখানে সিলেক্ট করবেন, এখানে আপনি সিলেক্ট করবেন কি, এটা কি, দাঁড়ান, এখানে মাইলস্টোন আমাদের লাগবে না, আমরা সিঙ্গেল পেমেন্টে নেব। হ্যাঁ, এরপর হলো রিভিশন, আপনি কয়বার রিভিশন দিবেন, সেই রিভিশনটা আপনি দিবেন আনলিমিটেড। সবগুলো রিভিশন আনলিমিটেড দিলে কোনো সমস্যা নেই, অথবা আপনি সর্বোচ্চ যেটা 3বার বা 5বার রিভিশন দেন, বা আনলিমিটেড দেন। ডেলিভারি আপনি কদিনে দিবেন? ভাইয়ার যতদিনে ডেলিভারি দিতে বলেছে, যতদিনে তার সাথে কথা হয়েছে, আপনি ডেলিভারি দিবেন হলো এটা 7 দিনে। তারপর প্রাইস কত আপনি চান? প্রাইস হলো, আপনি কি এটার জন্য আপনি প্রাইস বায়ারের সাথে কথা হয়েছে $70, আপনি $70 এটার জন্য লিখেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়, আচ্ছা আমাকে একটু মনে করাই দিন, রেট কত চাইবো, নতুন অবস্থায় রেট কত চাইবো, এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আমাকে একটু মনে করাই দিন, এই টপিকের পর আমি ওটা বোঝাবো। তাহলে বায়ার কয়বার রিভিশন দিবেন, মানে কয়বার কাজটা ঠিক করে দিবেন, এই কাজটা কতদিনে ডেলিভারি দিবেন, কত টাকা প্রাইস, এগুলো তো বায়ারের সাথে আপনার কথাবার্তার মাধ্যমে ঠিক হবে। সেগুলো এখানে বসাই দিবেন। এখানে যতগুলো চেকবক্স আছে, কোনো চেকবক্সে এখানে আপনাকে ক্লিক করতে হবে না, সবগুলো চেকবক্স এখানে ফাঁকা থাকবে একদম। ফাইনালি আপনি কি করবেন, এখানে লাস্টে যে ইয়াতে ক্লিক করে দিবেন সাবমিট অফারে। এই যে একদম নিচে সাবমিট অফার, এই যে সাবমিট অফার। ঠিক আছে, এই যে সেন্ড অফার আপনি ক্লিক করবেন, সেন্ড অফারে ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে।
আমি আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি। মানে কাস্টম অফার এবং বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দুটো সেম ফর্ম, সেম বক্স। যারা বায়ার রিকোয়েস্ট কাস্টম অফার, যারা বায়ার রিকোয়েস্টের রিপ্লাইয়ের ক্লাসটা করেছেন আপনারা বুঝতে পারতেছেন, আপনারা এই বক্সের সাথে পরিচিত। পার্থক্য হলো আমরা যখন বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করি তখন এই ডেসক্রিপশন বক্স আমরা বিশাল করে লিখি, কিন্তু যখন আপনি কাস্টম অফার তৈরি করবেন তখন এই ডেসক্রিপশন বক্স খুব ছোট্ট করে লিখবেন, এক লাইনে লিখবেন, কারণ আপনার সাথে তো অলরেডি সবগুলো কথা হয়ে গেছে চ্যাটের মধ্যে। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবং যতগুলো চেকবক্স থাকবে কোনো চেকবক্সে ফিল আপ করবেন না। তারপর রিভিশন কয়বার দিবেন, আনলিমিটেড দিবেন, ডেলিভারি কদিনে দিবেন, প্রাইস কত রাখবেন, এগুলো তো আপনার সাথে কথাবার্তা বলে ঠিক হবে। ব্যাস এইভাবে আপনি কি জিনিসটা করবেন। ওকে, এটি হলো আপনি কিভাবে বায়ার, কিভাবে আপনি কাস্টম অফার তৈরি করবেন। আচ্ছা, এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় হলো মানে কাস্টম অফার তৈরি করবেন, তৈরি করার পর বায়ার আপনাকে অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার পর আপনি হায়ার্ড হয়ে যাবেন। এরপর আপনি অর্ডার পেজে যাবেন, অর্ডার পেজে গিয়ে দেখবেন যে আপনাকে অর্ডার করা হয়েছে, আপনি কাজ শুরু করবেন। আমি দেখাচ্ছি। সেটা তো আমি প্রত্যেকবারে দেখে আমাদের স্টুডেন্টরা যখন এই যে দেখেন উনি এটা কাস্টম অফারও, এটা কিন্তু কাস্টম অফার তৈরি করে নাই, ওই আপনার গিগের যে রেট আছে, আপনার গিগের কোনো একটা প্যাকেজ আপনাকে হায়ার করতে পারে, অথবা বলতে পারে কাস্টম অফার তৈরি করো। তো বায়ার যদি আপনার আপনি গিগের প্যাকেজের রেট দিয়েছেন $10, $20, $30, তাহলে সে আপনাকে $20 হায়ার করলো আপনার প্যাকেজ থেকে, তাহলে এখানে আর কাস্টম অফার তৈরি করতে হবে না। বায়ার আপনাকে বলবে যে আমি তোমাকে আমি প্রিমিয়াম প্যাকেজে হায়ার করেছি, তুমি কাজ শুরু করো, আপনি কাজ শুরু করবেন। হ্যাঁ, এবং বায়ার যে আপনাকে হায়ার করেছে সেটা আপনি অর্ডার পেজে গেলে দেখবেন। অথবা বায়ার বলবে যে তুমি একটা কাস্টম অফার তৈরি করো, মানে ঠিক আছে, তখন কাস্টম অফার তৈরি করবেন, তৈরি করার পর আপনাকে হায়ার করবে, হায়ার করার পর ফাইবার আপনাকে এই মেসেজটা দিবে, অমুক বায়ার আপনাকে হায়ার করছে, আপনি কাজ শুরু করেন। এরকম একটা মেসেজ বায়ার আপনাকে দিবে যে অমুক বায়ার আপনাকে হায়ার করছে, আপনি কাজ শুরু করেন। তখন আপনি যদি অর্ডার পেজে যান, অর্ডার পেজে গেলে দেখবেন যে অমুক বায়ার আপনাকে হায়ার করছে এবং আপনার টাইমটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এই যে টাইমটা হচ্ছে 5 দিন 16 ঘন্টা 38 মিনিট এই কাজের সময় বাকি আছে, এবং কি এটা এইভাবে সবকিছু দেখাচ্ছে। আপনি এবার কাজ শুরু করবেন। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন হলো, যদি কোনো বায়ার আপনাকে বলে নতুন অবস্থায় যে আপনি কত টাকা রেট চাইবেন, আপনাকে কোন কাজের কত রেট হতে পারে সেটা আপনার ধারণা নাই, তো অনেকেই আমাকে প্রশ্ন করে বা আমাদের সাপোর্ট টিমকে প্রশ্ন করে যে কোনো বায়ার বলতেছে যে 100টা তাকে লিঙ্ক বিল্ডিং করে দিতে হবে, আমি কত চাই। তখন আমাদের কাছে এসে তখন জিজ্ঞেস করা হয় যে কত চাইবো, বা অনেকগুলো কাজে আপনার এরকম হতে পারে, রেট কত চাইবেন। আমরা এটা নিয়ে আপনি জাস্ট একটা জিনিসে মনে রাখবেন, যে কাজই হোক সেটা সহজ হোক কঠিন হোক, যে কাজই হোক না কেন, আপনি বলবেন আমি সপ্তাহে 7 দিনে, এক সপ্তাহে আমি $100 চাই, $100। ঠিক আছে, আমি 7 দিন কাজ করব, আমি $100, অথবা না $100 না, একটু বেশি চাইবেন যে $120 চাই। তখন বার্গেনিং হয়ে যদি $100 আসে আপনি কাজটা নিয়ে নেবেন, অথবা যদি আরেকটু কমে আসে তাও আপনি কি কাজটা নিয়ে নেবেন। প্রথম কাজটা একটু কম রেটে হলে আপনি নিয়ে নেন, কারণ প্রথম কাজটা যদি আপনি যতদিন নিতে না পারতেছেন ততদিন আপনি তাকে আপনার ক্যাপাবিলিটি দেখানোর সুযোগ পাচ্ছেন না, আপনি 5 স্টার ফিডব্যাক পাচ্ছেন না, আপনি ভালো কমেন্টস পাচ্ছেন না। প্রথম কাজটা প্রয়োজনে আপনি একটু কম রেটে হলে করেন, ভালো ফিডব্যাক নেন, তখন আর কি রেটের জন্য চিন্তা করতে হবে না। ঠিক আছে, তাহলে কোনো বায়ার যদি বলে যে তুমি কত রেট চাও, যে কাজে হোক না কেন, আপনি বলবেন যে আমি 7 দিন কাজ করব, আমি কি এই এত ডলার আমি স্যালারি নেব। কত ডলার? $120। যদি হয় 3 দিন, অথবা বলবেন যে 3 দিনে আমি কি নেব কত ডলার? $60। মানে আপনি নেবেন $50, কিন্তু আপনি $10 বাড়িয়ে বলবেন। নেবেন $100, আপনি $20 বাড়িয়ে বলবেন, যেন বার্গেনিং এর সময় আপনার মোটামুটি কাছাকাছি রেট এসে আপনি এটা করতে পারেন। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি যে কত টাকা আমরা রেট চাই? 7 দিন কত ডলার? $100। 3 দিন কত ডলার? $60। ঠিক আছে, এখন রেট এটা কমতে কমতে যতটুকু কমে। আমার কথা বলা শেষ। এবার আপনারা এই বায়ারের সাথে ইন্টারভিউ, আচ্ছা আমি একটু নোট করে নিই কত টাকা রেট চাইবো, না কত টাকা রেট চাইবো। এবার আপনারা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন, হাত তুলতে হবে, হাত তুললে আমি মাইকটা অন করে দেবো। আমি এতক্ষণ যতগুলো বিষয় বললাম, এই বিষয় সংক্রান্ত যে কেউ যদি আমাকে প্রশ্ন করতে চান হাত তুলুন, হাত তুললে আমি জাস্ট মাইকটা অন করে দেবো। আমি কাউকে এখানে পাচ্ছি না। হ্যাঁ, জুয়েল,
প্রশ্নটা শুধু এই প্রসঙ্গ হইতে হবে, আমি যতটুকু বুঝিয়েছি একটুকু নিয়ে হইতে হবে, অন্য কোনো প্রসঙ্গ এই মুহূর্তে কথা বলা যাবে না। বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার প্রথমে স্যার আপনাকে ধন্যবাদ দিই স্যার, আমি অনেকদিন পরে আপনার সাথে একটু কথা বলার সুযোগ পাইছি এই জন্য। আমার প্রশ্ন হচ্ছে যে স্যার ওই যে পঙ্কজদা দেখলাম 218টা বাইরে রিকোয়েস্টিফাই তারপরে ইয়া পাইছে, কাজ পাইছে। এখন আমরা স্যার বাইরে রিকোয়েস্টিফাই করতেছি, কিন্তু স্যার কোনো মানে ইয়া পাইতেছে না, এনে নিজেদের কাছে একটু সংশয় বোধ করতেছে আর কি, দুর্বলতা বোধ করে স্যার। এই জন্য স্যার আপনি একটু যা একটু বলে দিলেন স্যার। এখন আমি কি করতে পারি? আমি বরং আপনাকে পরামর্শ দিতে পারি, আপনি কোনো একটা ফ্রিল্যান্সার বাবার কাছে যান, আপনাকে তাবিজ দিবে। সেই তাবিজটা আপনি গলায় পরবেন, ল্যাপটপের সাথে ঝুলাই রাখবেন, তাহলে একটা কিছু হইতে পারে। পারবেন না? মানুষের কোনো সমস্যা হলে মানুষের গলায় ঝুলাই না, হাতির দাঁত, তারপর মাছের কাঁটা, অনেক কিছু আমি ঝুলাইতে দেখছি। তো আপনি কম্পিউটারের সাথে ঝুলাই রাখবেন। এখন আপনি কনফিডেন্স পাচ্ছেন না কেন আমাকে বলেন? স্যার কনফিডেন্স পাচ্ছেন এই কারণে স্যার, ওই যে অনেকে স্যার বাইরে রিফাই করে কোনো কাজ হইতেছে না স্যার। আমার মনে এই জন্য স্যার সন্দেহ লাগছে স্যার, যে কি ব্যাপারে সবাই ইয়া করে বাইরে রিফাই করে কিন্তু কাজ পানা, এই জন্য স্যার আমার এখন অনেকেই আমাদের এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এডমিশন নেওয়ার আগে আগে থেকেই কি করে এটা নিয়ে ট্রাই করে। আমি কি বুঝাতে পেরেছি? তো এডমিশন নেওয়ার আগে ট্রাই করা আর এডমিশন নেওয়ার পরে ভালোভাবে শিখে সুশৃঙ্খলভাবে ট্রাই করা, তার মধ্যে অনেক অনেক পার্থক্য। তো এডমিশন নেওয়ার আগে আপনি যদি হাজারো মানে ভালোভাবে জিনিসগুলো না জেনে না বুঝে প্র্যাকটিস না করে, এই যেমন আমরা এখন কি বায়ার রিকোয়েস্ট, বায়ারের সাথে ইন্টারভিউ, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই শিখিয়েছি, এরপর বায়ারের সাথে ইন্টারভিউ শিখাচ্ছি, আবার এগুলো প্র্যাকটিস করাবো, এগুলো আমাদের তত্ত্বাবধান আমরা আবার চেক করব। হ্যাঁ, কিন্তু যখন কেউ ওই ভিডিও দেখে যখন করে, তখন তো আসলে তাকে ওইভাবে টাচ রাখা হয় না, বা সে তো আমাদের সংস্পর্শটা পায় না, অথবা তার সাথে আমাদের সাথে প্র্যাকটিক্যাল কাজ করার সুযোগ হয় না। তো যার ফলে তার চেষ্টাটাও ওইভাবে আসলে হয় না। তো যার ফলে ইয়াটা একটু বেশি লাগে, অনেকগুলো রিপ্লাই করার পরও কাজ পাওয়া যায় না। বাট আমাদের এখানে এডমিশন নেওয়ার পরে, বা আপনি সিরিয়াসলি, এখানে এডমিশনের সাথে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক হলো সিরিয়াসনেসের সাথে। এই যে আমি আজকের ক্লাসটা করাচ্ছি, আপনি খুব ভালোভাবে ক্লাসটা করবেন, শিখবেন, বুঝবেন। এরপর আগামী ক্লাসটা হবে যারা আরো আমরা এটা নিয়ে আরো ডিটেলস, প্র্যাকটিক্যাল বিষয়গুলো আরো অনেক ডিটেলস ভাবে আমি দেখাবো, কি কি ভুল হতে পারে, সেই ভুলগুলো কিভাবে সমাধান করবেন সেগুলো আরো ডিটেলস ভাবে আমরা দেখাবো। হ্যাঁ, এরপর আপনি দাঁড়ান, আমি শেষ করি, আমি আপনার উত্তরটা দেওয়া শেষ করি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার বলেন স্যার, শুনতেছি। আচ্ছা, আমি যে ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্য আপনার কনফিডেন্স বাড়ানো না। আপনার কনফিডেন্স বাড়ানোর টোটালি আমার কোনো ইচ্ছা নাই, আমার ইচ্ছা হলো শিখানো। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? জি স্যার। এখন আপনি যদি ভালোভাবে শিখতে পারেন, কনফিডেন্স আপনিই বাড়বে। দুনিয়াতে এমন কোনো ওষুধ নেই যে ওষুধ খেলে কনফিডেন্স বাড়ে। ওষুধ একটাই, সেটা হলো কি, আপনি যদি ভালোভাবে প্রাসঙ্গিক বিষয়টা যদি আপনি পারেন, আপনার কনফিডেন্স আপনিই বাড়বে। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? জি স্যার। তো সুতরাং আমি স্যার বলেন। ফেসবুকের ওই যে বিভিন্ন গ্রুপে পোস্ট করছি স্যার, লাগালাগি 4 দিন পরে স্যার লিঙ্কডইনে পোস্ট করছি স্যার 4 দিন পরে। 4 দিন পরে একজন মহিলা বাইরে মেসেজ করলো আমারে, তো আমার সিভি চাইলো। আমি স্যার সিভি দিলাম। আমি দুঃখিত, আমি আপনার মাইকটা অফ করে দিয়েছি। আমাদের প্রাসঙ্গিক বিষয় হলো, আমি আজকে যে জিনিসগুলো শিখিয়েছি সেইটার কোথাও না বুঝলে সেটা আমাকে বলবেন যে স্যার আমি এখানে বুঝি নাই, বুঝিয়ে দেন। ওইটা আমি ক্লিয়ার হইনি, আমাকে ক্লিয়ার করে দেন। এরকম প্রশ্ন আমি শুনতে চাচ্ছি, আমি কোনো হতাশা শুনতে চাচ্ছি না। আমি যেটা শিখাচ্ছি আপনি বলবেন যে আমি এটা পারি বা পারি না, আমি এটা করতে পারছি বা, মানে শুধু এটা নিয়ে আমরা আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবো, ঠিক আছে? দয়া করে প্রাসঙ্গিক প্রশ্ন করবেন। আপনার যিনি আমাকে প্রশ্ন করেছেন, আমি আপনার উদ্দেশ্যে বলবো যে আপনি মনোযোগ সহকারে ক্লাসগুলো করার পরে আপনি যেভাবে আমি বলেছি সেভাবে করেন। সেভাবে করার পরেও যদি আপনার না হয়, তাহলে প্রতি মাসে আপনি 15,000 টাকা করে পাবেন। হ্যাঁ,
এবং নিশ্চিতভাবে যদি আমি যেভাবে বলতেছি 100% যদি মনোযোগ সহকারে ক্লাসটা করেন, আপনি অবশ্যই সফল হবেন। আর মনোযোগ দিয়ে ক্লাস না করে, ভালোভাবে না শিখে আপনি যদি শুধু হতাশ হন বা কনফিডেন্ট হন, মনোযোগ সহকারে না শিখে আপনার কনফিডেন্সেরও কোনো দাম নেই, আপনার হতাশারও কোনো দাম নেই। হ্যাঁ, বা কনফিডেন্স বা হতাশা এগুলো আমি কোনো কিছু বুঝি না। আমি বুঝি যে সঠিকভাবে শিখে সেগুলোকে অ্যাপ্লাই করা। হ্যাঁ, আমাদের প্রাসঙ্গিক প্রশ্ন আমরা আজকে যতটুকু শিখলাম, ফরহাদ রেজা, ফরহাদ রেজা, মাইকটা অন করতে হবে। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যালো হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ফরহাদ, আপনি বলেন। স্যার, আমার আজকের বিষয়টা প্রাসঙ্গিক না, তো আমি জানতে চাচ্ছি স্যার, আমি অনেকগুলো বায়ার রিকোয়েস্ট পাঠাই, কিন্তু তাদের কাছ থেকে আমি কোনো মেসেজ পাই না। জাস্ট আপনি কি 1 মিনিট স্যার আমার রিকোয়েস্টটা একটু দেখবেন স্যার, আমার কোথায় ভুল বা কি বিষয় আমার আপনার এই অ্যান্সারটা একটা ছোট ছেলেও দিতে পারবে। অ্যান্সারটা আপনি অনেকগুলো বায়ার রিকোয়েস্ট পাঠান, কিন্তু কেউ আপনাকে রিপ্লাই করে না, কেউ আপনার দিকে তাকায় না, কেউ আপনার দিকে ফিরেও তাকায় না, কেউ আপনাকে পাত্তা দেয় না, কেউ আপনাকে দাম দেয় না। এখন কেন দেয় না সেটা জনগণ বলুক। কে বলতে পারবেন? উত্তরটা খুবই সহজ। আলাউদ্দিন, আপনি বলেন। হযরত আলী, আপনি বলেন। হ্যাঁ, হ্যালো বলেন। স্যার, হয়তো তার গিফটটা গিফটের ইমেজ পরিপূর্ণ না, বা সে ভালো ডিসক্রিপশন লিখতে পারেনি। ডিসক্রিপশনের উপরে ডিপেন্ড করবে, যেমন কি সে বাইরে কেমন ডিসক্রিপশন লিখলো। হয়তো গিগে প্রবলেম, অথবা বায়ার রিকোয়েস্টে প্রবলেম, অথবা বায়ারের সাথে ইন্টারভিউতে প্রবলেম, অনেক জায়গাতে তো প্রবলেম থাকতে পারে, তাই না? হযরত আলী, আর মেইনলি ওনার আমার কাছে মনে হচ্ছে যেটা কি, উনি আসলে রিপ্লাই করার সময় আসলে সেনসিটিভ পয়েন্টগুলো বোঝে না। রাইট। তো যাই হোক, এটা আমি হ্যাঁ, পারে না। এখন অনেক জায়গাতে সমস্যা থাকতে পারে। আমরা এত কিছু আমরা বুঝি না, আমরা শুধুমাত্র বুঝি যে আমরা সঠিকভাবে শিখবো, শিখে সেটাকে আমরা অ্যাপ্লাই করব। আমরা এটুকুই বুঝি, এর বেশি কিছু আর বুঝতে হবে না। আমি অ্যাপ্লাই করতেছি, কাজ পাচ্ছি না, এত কিছু বুঝার দরকার নেই, এত কিছু চিন্তা করারও দরকার নেই। কনফিডেন্সেরও কোনো দাম নাই, হতাশারও কোনো দাম নেই। সঠিক জিনিসের দাম আছে। আমি শিখবো, আমি করব, আপনি করে যান। যদি না পারেন, সঠিকভাবে শিখবেন, শিখার পরেও যদি না পারেন, তখন আপনার সেই হতাশার দাম আছে যে আমি সঠিকভাবে শিখছি, স্যার যেভাবে বলছে সেভাবে শিখছি, তারপর আমি পারি নাই। তখন আপনি ব্যর্থ না, ব্যর্থ হলাম আমি। তখন হতাশা আপনি হবেন না হতাশ, তখন হতাশ আমি হব। ঠিক আছে? আচ্ছা, আমি এখনো একটা প্রশ্নও পাই নাই, আমার ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন। জি, রূপা, জি আপনি বলেন। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। বলছি আমার ফাইবারে যে অ্যাপ্লাই বায়ার রিকোয়েস্ট গুলো যে আমি অফার গুলো দিয়েছি, সেগুলো ছাড়া মানে বায়ার রিকোয়েস্ট আসেনি এমন একজন টপ বায়ার ইয়েতে। আমি খুবই দুঃখিত, আমাদের আজকের ক্লাসটা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই নিয়ে না, বায়ার রিকোয়েস্ট রিপ্লাইয়ের ক্লাসটা ছিল আগের ক্লাস। আমাদের আজকের ক্লাস হলো বায়ারের সাথে ইন্টারভিউ। দয়া করে প্রাসঙ্গিক কোশ্চেন করবেন। আপনি সকল প্রশ্ন আমাকে করতে পারবেন এই মানে সাপোর্টের টাইমে। সারাদিন আমাদের সাপোর্ট চলে, সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত। আমি চলে যাওয়ার পর আমাদের সাপোর্ট টিম মেম্বার আসবে, সাপোর্ট দিবে। এখন আমি যেহেতু এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, এবং এই আপনার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আমাদের ক্লাসের একটা অংশ, আমি রিকোয়েস্ট করছি আপনারা শুধুমাত্র প্রাসঙ্গিক বিষয়ে প্রশ্নগুলো করুন, যে প্রশ্নগুলো আমাদের ক্লাসকে সমৃদ্ধ করবে এবং যে উত্তরগুলো আমাদের ক্লাসকে সমৃদ্ধ করবে, আরো বেশি ক্লারিফাই করবে। একটু হাত তুলুন। জি, শামসুল আজম, মাইকটা অন করুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, ফাইবারে যে শব্দগুলো উল্লেখ করা যাবে না, ওই শব্দগুলো যদি আমি স্ক্রিন শেয়ার করে মানে ছবি আকারে পাঠাই, হ্যাঁ লিংক করে পাঠাই, তাহলে কি আমাকে ওই শব্দগুলো যদি আমি বিকৃত না করি, সঠিক শব্দ বানান ঠিকভাবেই লিখার পরে যদি আমি ছবি আকারে পাঠাই, তাহলে কি সমস্যা হবে স্যার? সমস্যা হবে না, কিন্তু তারপরে তো প্রবলেম হতেও পারে। হয়তো ফাইবার তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অনেক বেশি উন্নত করলো যে সে ছবিটুকু দেখে বুঝে। এখন গুগল
গুগল এই ইমেজ, হ্যাঁ, বা গুগলের ক্যামেরা, সে ছবি দেখেও পড়তে পারে। সবগুলো উন্নত হচ্ছে না, সেই জন্য আমরা এমন ভাবে দেবো যেন ছবি দেখেও যেন সে যদি পড়তে চাইলেও যেন পড়তে না পারে, আমরা চেঞ্জ করে দেবো। ঠিক আছে, যেমন পে এটাকে এভাবে না লেখে, এর জায়গায় আমরা একটা স্টার দেবো, 2-3টে স্টার দেবো। ঠিক আছে, আলাউদ্দিন আপনি বলেন। হ্যাঁ বলেন। আচ্ছা ফারহান আপনি কি আছেন? ফারহান, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। ফারহান আপনি রেডি থাকেন, আমি একটু পরে আমি লিভ করবো। আপনি বলেন। হ্যালো, হ্যাঁ আমি জানতে চাচ্ছিলাম যে ফাইবারের যেই শব্দগুলো ব্যবহার করতে পারবো না, কি হারাম শব্দগুলো, সেগুলো আমি ওই সোশ্যাল মিডিয়াতে কি ব্যবহার করতে পারবো না? নাকি সোশ্যাল মিডিয়াতে কোনো প্রবলেম হওয়ার পর তেমন কোনো কথা হতো না, আমি যদি মেসেজ করি তাতে লিগালি যে পেমেন্ট বা পে এগুলো যদি মেসেজ করি, এগুলো কি কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোনো প্রবলেম করবে? ভাইয়ের সাথে কথা বলবো। বাবা আমি কিছুই বুঝতে পারি না, আপনার মাইকটা ডিস্টার্ব করতেছে। হ্যালো, আপনি আরেকটু সহজ করে বলুন, আমি বলেন। ফাইবারে যে শব্দগুলো ব্যবহার করতে পারবো না, হ্যাঁ সেই শব্দগুলো আচ্ছা, ফাইবারে যে শব্দগুলো ব্যবহার করতে পারবেন না সেগুলো শুধু ফাইবারের জন্য, কিন্তু যখন আপনি ফেসবুকে কথা বলবেন আপনি স্বাধীন, ফেসবুক তো কোনোভাবে মাইন্ড করবে না। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, যে কোনো সোশ্যাল মিডিয়ায় যে কোনোভাবে ইচ্ছা মতো আপনি কথা বলতে পারবেন, তাতে কোনোই সমস্যা না। সমস্যাটা বায়ার না, সমস্যা হচ্ছে ফাইবারের আশঙ্কা থাকে যে আপনি তাকে ওই ফাইবারের যে ফিসটা, ওই ফিসটা ফাইবার বঞ্চিত হবে। হ্যাঁ, ওটা ফাইবারের প্রবলেম, বাট মার্কেট প্লেসের বা সোশ্যাল মিডিয়ার কোনো প্রবলেম নাই। আপনি যখন ফাইবার থেকে যখন বাইরে আসবেন, আপনি একদম মন খুলে, দিল খুলে, প্রাণ খুলে বাইরের সাথে কথা বলবেন, যতগুলো নিষিদ্ধ শব্দ আছে সকল নিষিদ্ধ শব্দ কথা বলবেন, একদম কোনোই প্রবলেম হবে না। হ্যাঁ, তাহলে আমি ক্লাস থেকে আমি লিভ করছি। আমি এখন ফারহানকে দায়িত্ব দিচ্ছি, হোস্ট করে দিচ্ছি। আমাদের সাপোর্ট টিম মেম্বার ফারহান এখন থেকে সাপোর্ট দিবে রাত 2টা পর্যন্ত। তো আপনারা ফারহানের সাথে থাকেন, ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে আবার দেখা হবে। আমি ফারহানকে হোস্ট করে দিচ্ছি। হ্যাঁ, আপনি পেয়েছেন, হোস্ট পেয়েছেন? স্যার পেয়েছি। ঠিক আছে, আমি লিভ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবার কাজ হলো আগামী ক্লাসে বায়ার রিকোয়েস্টের রিপ্লাই করা, এবং যাদের বায়ার রিকোয়েস্ট আসে নাই তারা কাল্পনিক কিছু কি আমাদের অতীতের অন্য অনেকগুলা এই ভিডিও দেখবেন, ভিডিও দেখে মানে আমাদের অনেক স্টুডেন্টরা কাজ পেয়েছে, বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করতেছে, এরকম তো আমাদের ভিডিওগুলো দেখলে তো আপনি অনেকগুলো বায়ার রিকোয়েস্ট দেখবেন, তাই না? এরকম কিছু বায়ার রিকোয়েস্ট দেখবেন, দেখে সেগুলো নিয়ে কি আপনি কাজ করবেন। যাদের বায়ার রিকোয়েস্ট আসে তারা তো বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করবেন, যাদের আসে নাই তারা আমাদের অন্য স্টুডেন্টের ভিডিও দেখে, আমাদের সাপোর্টের ভিডিওগুলো দেখে সেখান থেকে বায়ার রিকোয়েস্ট সংগ্রহ করে এগুলো নিয়ে কি এগুলো রিকোয়েস্ট না রিপ্লাই মানে ইন্টারভিউ। যাই হোক, আপনি ইন্টারভিউর ভিডিওগুলো দেখবেন। আর আমার এই ক্লাসটা অ্যাটলিস্ট 2-3 বার করে ভালোভাবে করবেন, জিনিসটা মুখস্থ করবেন। আমি আজকে যতগুলা পয়েন্ট মুখস্থ বলেছি সেগুলো মুখস্থ করবেন, এটি হলো কাজ। ঠিক আছে, তো আমি লিভ নিচ্ছি। আর যাদের সাপোর্ট লাগবে, এই অ্যাকাউন্ট চেক করা, প্রোফাইল চেক করা, বায়ার রিকোয়েস্টের রিপ্লাই চেক করা, আরো যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় ফারহান এখন দেখবে। আমি ফারহানকে রেখে আমি চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।